হ্যালো এইচএসসি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আইসিটির 4 অধ্যায়, তোমাদের কাঙ্ক্ষিত অধ্যায়। তোমরা সবাই বলছিলে ভাইয়া 4 অধ্যায়ের ক্লাস দেন, তো 4 অধ্যায়ের আমি ধারাবাহিক ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, 4 অধ্যায় এর নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো আমরা এই অধ্যায়টি পড়াশোনা করব এবং পড়াশোনা করার স্বার্থে একটা সুপরিচিত বই অর্থাৎ মাহবুবুর রহমান স্যারের বই আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে অ্যানালাইসিস করে পড়ব, যেহেতু প্রথম ক্লাসটা হবে থিওরিটিক্যাল ক্লাস এবং আগামীকালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে কিন্তু তোমাদের এইচটিএমএল এর প্র্যাকটিক্যাল কাজগুলো আমি তোমাদেরকে হাতে কলমে দেখাবো এবং তোমরা সেখান থেকে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বা ওয়েব ডিজাইন করার জন্য যে বেসিক ট্যাগগুলো জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে জানতে পারবে। মূল কথা হচ্ছে এই অধ্যায় থেকে যে সৃজনশীল পরীক্ষা তোমাদের এইচএসসিতে আসে সেটা 100% সলভ করতে পারবে এবং যে কয়টা এমসিকিউ আসুক এই ক্লাসে কিন্তু এমসিকিউ গুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আর দেরি নয়, মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের এই অধ্যায়ের নাম কি বলতো? প্রথমে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, ওয়েব ডিজাইনটা কি? আমরা তো বিভিন্ন ওয়েবসাইটের নাম শুনি, তাই না? ধরে নাও তোমরা সবাই কিন্তু ওয়েবসাইটে ভিজিট করো। ধরে নাও কেউ ওয়েবসাইটে গিয়ে কিন্তু শাড়ি কিনো, কেউ ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অনলাইন থেকে অনেক প্রোডাক্ট তোমরা কেনো। ধরে নাও একটা ওয়েবসাইটের পরিচিত ওয়েবসাইটের নাম বলি আলিবাবা, ধরে নাও alibaba.com অথবা daraz.com, হ্যাঁ, অথবা ধরে নাও আমি যদি বলি শিক্ষামূলক ওয়েবসাইটগুলোর কথা, তাহলে সুপরিচিত কয়েকটি ওয়েবসাইটের মধ্যে একটা হচ্ছে 10minuteschool.com। এগুলো কিন্তু সব ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো কি এমনি এমনি হয়ে গেছে না কেউ ডিজাইন করেছে, কেউ বানিয়েছে? নিশ্চয়ই কেউ বানিয়েছে। তো এই ওয়েবসাইটটা কিভাবে বানাইতে হয় এইটা নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন। আর এইটা ডিজাইন করতে একটা প্রাইমারি বা বেসিক ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা এই অধ্যায়ে জানবো কি করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় এবং সেটা ডিজাইন করতে যে বেসিক ল্যাঙ্গুয়েজটা লাগে HTML, সেটার খুঁটিনাটি কিছু বিষয় আর কি। তো চলো আমরা দেখো, প্রথমে আমরা আলোচনা করব ওয়েব পেজ। ওয়েব পেজ এই জিনিসটা নিয়ে। ওয়েব পেজ জিনিসটা কি তোমাদেরকে বলি, হ্যাঁ। দেখো, ধরে নাও এটা একটা বই, তাই না? এই বইয়ে কিন্তু পেজ থাকে না? এই বইগুলো কি এক একটা পেজ। তা আমরা যদি কোন একটা ওয়েবসাইট ভিজিট করি, ধরে নাও কোন একটা ওয়েবসাইট আমরা ভিজিট করছি, সেই ওয়েবসাইটে কি আমরা পেজ স্ক্রল করতে করতে অনেকগুলো পেজ পাই না? এবং একটা প্রোডাক্টে কি ক্লিক করলে আরেকটা ইন্টারফেস চলে আসে এবং সেখান থেকে আরেকটাই ক্লিক করলে আরেকটা ইন্টারফেস চলে আসে। তার মানে একের পর এক পেজ কিন্তু ওপেন হয়। তো এই ওয়েবসাইটের পেজগুলো হচ্ছে ওয়েব পেজ। কি বললাম? মূল কথা, ওয়েবসাইটের এই পেজগুলো কি বলতো? ওয়েব পেজ। তুমি যদি এই বইটাকে একটা ওয়েবসাইট কল্পনা করো, এই বইয়ে যেমন একটা একটা করে পেজ থাকে, একটা ওয়েবসাইটে যে পেজগুলো থাকে সেগুলোকে আমরা বলি ওয়েব পেজ। এখন একটা পেজের মধ্যে কি থাকে? এই বইটা তো প্রিন্টেড, তাই না? এটা তো ছাপাখানা থেকে ছাপা বই, কিন্তু ওয়েবসাইট কি এরকম ছাপা না? ওটা তো ডিজিটাল, তাই না? তো ব্যাপার হচ্ছে কি, আমাদের এই বইয়ে সাধারণত কি থাকে? আমাদের এই বইয়ে সাধারণত ধরে নাও এই বইয়ে কি ছবি টবি আছে রে? কোনো ছবি টবি নাই, ইংলিশ বই আর কি ছবি থাকবে? তারপরে বলি একটু মজা করে, দেখ এই বই কি থাকতে পারে? এরকম লেখা থাকতে পারে, লেখাগুলোকে আমরা কি বলি? টেক্সট। তোমরা তোমাদের বইগুলোতে দেখানো অনেক ছবি থাকে, অডিও ভিডিও তো বই থাকা সম্ভব না, ছবি থাকে আর কি, তো ইমেজ থাকে। তো ব্যাপার হচ্ছে এই প্রিন্টেড বইগুলোতে আমরা শুধুমাত্র টেক্সট আর ইমেজ গুলোই কিন্তু থাকছে। তো এইগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা ডকুমেন্ট বলতে পারি না? ডকুমেন্ট মানে কি? তথ্যাদি। এই যে লেখাগুলা তথ্য বা এই যে ছবিগুলো তথ্য। ধরে নাও তুমি একটা ওয়েবসাইট খুলবা, সেই ওয়েবসাইটে তুমি আম বিক্রি করবা। কি বিক্রি করবা? আম। তাহলে আম যদি বিক্রি করো তাহলে ওয়েবসাইটের একটা নাম দিবা। ধরে নাও নাম দিলা ম্যাঙ্গোবাড়ি.com। এখন সেই ওয়েবসাইটে যাওয়ার পর তোমার, ধরে নাও আমি আম কিনতে গেছি তোমার ওয়েবসাইটে যাওয়ার পর দেখছি যে তুমি বড় বড় কয়েকটা আমের ছবি দিয়ে দিয়েছো, নিচে আবার একটা ভিডিও দিয়ে দিয়েছো যে আমরা এই যে কাস্টমারকে আম দিয়েছিল এবং তারা হ্যাপি। তো দেখো এই যে তোমার ছবিগুলা, আবার এই যে অনেক কিছু লেখা আছে। ধরে নাও তোমার ওয়েবসাইটের নাম লেখা আছে ম্যাঙ্গোবাড়ি.com বড় করে, তারপরে লিখে দিয়েছো যে আমাদের আম দেশের মধ্যে সবচেয়ে বেশি সেরা, এই যে লিখে দিয়েছো, এটা হচ্ছে টেক্সট। তাহলে এরকম ছবি থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। এগুলো কিন্তু এই বইয়ে থাকবে না, কিন্তু ওয়েবসাইটে থাকে, তাই না? তো এইগুলো সবকে বলা হয় ডকুমেন্ট। কি বলা হয়? ডকুমেন্ট। তো আমি এত কেন কথা বলছি?
কারণ আছে, মন থেকে বোঝো। ওয়েব পেজ জিনিসটাকে বোঝার জন্য এটা প্রয়োজন। তোমাদের বইয়ে যেভাবে সংজ্ঞাটা দিয়েছে সেটা হলো, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট। এক ধরনের কি বলতো, ওয়েব ডকুমেন্ট। তার মানে ওই যে ছবিগুলো, লেখাগুলো, অডিওগুলো, ভিডিওগুলো সবগুলো কি বলতো, ডকুমেন্ট। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হলো, ওয়েব পেজ হলো ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট। ওয়েব পেজ কি হলো? ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট। আর ওই ওয়েব ডকুমেন্ট মানে কি করো তোমরা? ব্যবহারকারী ওয়েব ডকুমেন্ট গুলো কি করে? ব্যবহারকারী এগুলো ব্যবহার করে না। তাহলে আমরা বলতে পারি ওয়েব পেজ কি? ওয়েব পেজ, আচ্ছা মূল কথা, ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের পেজগুলোকে বলা হয় ওয়েব পেজ। কিন্তু তোমাদের বইয়ের মতন একটু ভদ্র করে সংজ্ঞা দিতে গেলে এইভাবে একটু বলা প্রয়োজন। ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট, কারণ একটা পেজের মধ্যে ছবি থাকছে, অডিও থাকছে, ভিডিও থাকছে, এগুলো কি ডকুমেন্ট না? তাহলে ডকুমেন্ট, কিন্তু এগুলো কিন্তু নর্মাল ডকুমেন্ট না, এগুলো হচ্ছে ওয়েবসাইটের ডকুমেন্ট, তাই আমরা বলছি ওয়েব ডকুমেন্ট। তাহলে একটা পেজের মধ্যে, একটা ওয়েবসাইটের একটা পেজের মধ্যে যা যা থাকছে এগুলোকে আমরা বলছি ডকুমেন্ট, এবং সেগুলো হলো ওয়েব ডকুমেন্ট। তাহলে ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট, এবং এই ওয়েব ডকুমেন্ট গুলা কি করা হয়? যা যা ব্যবহারকারী, হ্যাঁ, যা ব্যবহারকারী ব্রাউজার ব্রাউজার ব্যবহার করে ব্যবহার করে। একটু কেমন দেখাচ্ছে সংজ্ঞাটা? হ্যাঁ, ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট যা ব্যবহারকারী ব্রাউজার ব্যবহার করে, মানে হচ্ছে ওয়েব পেজগুলোকে ব্যবহার করে। আমি তোমাকে বলি যে ব্রাউজার জিনিসটা কি। তোমরা গুগল ক্রোম ইউজ করো না? তো গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার। তোমরা এরকম মাইক্রোসফট ইডি, তারপর হচ্ছে মজিলা, তারপরে আগে চলতো খুব অপারা মিনি, এগুলো সব কি বলতো ভাইয়া? ব্রাউজার। তো তুমি কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু খুঁজতে চাইলে কোথায় চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ হচ্ছে কোথায়? ওই যে গুগল ক্রোমে, তাই না? ওখান থেকে তুমি সার্চ করছো। তাহলে এই গুগল ক্রোমটা হচ্ছে একটা ব্রাউজার। তো আমরা কোনো একটা ওয়েবসাইটকে পেতে চাইলে কোনো না কোনো ব্রাউজারের সহযোগিতা নিতে হয়। তাহলে ব্রাউজার ব্যবহার করে ব্যবহারকারী এই ওয়েব পেজগুলোকে কি করে? ব্যবহার করে। ওয়েব পেজটা কি কারণে প্রয়োজন? ধরে নাও একটা ওয়েবসাইটে ঢুকেছো, সেই ওয়েবসাইটে যে তুমি একটা প্রোডাক্ট কিনবা, ধরে নাও একটা মেকআপ বক্স কিনবা। তাহলে মেকআপ বক্স কিনতে গেলে তো তোমাকে ওই ওয়েবসাইটটার ওই যে পেজে ওই মেকআপ বক্স গুলো দেওয়া আছে, ছবি দেওয়া আছে বা ভিডিও অডিও দেওয়া আছে, সেগুলো নিয়ে যেতে হবে। তো তুমি এগুলো ব্যবহার করছো না, তাই আমি বললাম যে ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট যা ব্যবহারকারী ব্রাউজার ব্যবহার করে। দেখো তোমাদের এখানে অনেক বড় করে লিখে দেওয়া আছে, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। বলছি এত বড় করার প্রয়োজন নাই, সার্ভার কি বোঝাবো, এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তা দেখতে পারে। এত বড় লেখার দরকার নেই, আমি যা বললাম তাই লিখবা, যে ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট যা ব্যবহারকারী ব্রাউজার ব্যবহার করে। এর থেকেও ছোট সংজ্ঞা তোমরা যদি এইটাও দাও তাও হবে। সংজ্ঞাটা কেমন? হ্যাঁ, ওয়েব পেজ কি? সেটা হচ্ছে ওয়েবসাইটের পেজগুলোকে কি বলে? ওয়েব পেজ বলে। তাহলে ওয়েবসাইটের পেজগুলোকে কি বলে? ওয়েব পেজ বলে। তাহলে আমরা প্রথমত ধারণা পেলাম যে ওয়েব পেজ কি। ওয়েব পেজটা কি? আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি বলতো? ওয়েব পেজ। তোমাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও আমরা একটা ওয়েবসাইট লিখলাম minhajedulab.com, আমার যেটা ওয়েবসাইট, আমি এটাতে যদি যাই, যাওয়ার পরে দেখো এই যে গেল, এই যে একটা পেজ দেখাচ্ছে না? তাহলে এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তারপরে ধরে নাও আমি যদি এখানে 3 ডটে ক্লিক করে অল কোর্সেসে যাই, তাহলে ধরে নাও এই যে এটা আর একটা পেজ। তো এইগুলোকে কি বলা হয় বলতো? ওয়েব পেজ। তাহলে ওয়েবসাইটের পেজগুলোকে কি বলা হয়? ওয়েবসাইটের পেজগুলোকে মূলত ওয়েব পেজ বলা হয়। ধরে নাও তোমরা যদি যাও হচ্ছে চলো একটু সুনো পাউডার কিনে নিয়ে আসি আমরা, হ্যাঁ। ধরে নাও আমরা গেলাম হচ্ছে alibaba.com, alibaba.com করে .com, হ্যাঁ চলে এসছে alibaba.com। এই যে alibaba.com এ গেলাম, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো তৈরি করা নিয়ে আলোচনা কিন্তু এই অধ্যায়ে। এই alibaba.com এ গেলাম, দেখো এখানে নাউজুবিল্লাহ কি রে এগুলা। ধরে নাও এই যে এখানে ধরে নাও আমার কি লাগবে?
আমার কি লাগবে, ধরে নাও আমার এই টি শার্টটা লাগবে, তাহলে আমি টি শার্টে গেলাম, তাহলে এটা আর একটা পেজ ওপেন হইলো। তো এই শার্টটা আমি কিনতে চাই, ধরে নাও এই শার্টটা কিনতে চাই, এই যেখানে ভিডিও প্লে করলে কিন্তু ভিডিও প্লে হবে। তো এগুলো সব কি বলতো, এক একটা পেজ। আমি ধরে নাও এখানে চ্যাট নাও ক্লিক করলে ওদের সাথে আবার চ্যাট করা যাবে, তাহলে এটা আর একটা পেজ। তো এগুলো সব কিন্তু কি বলতো ওয়েবসাইটের পেজ। আশা করি ধারণা পেয়েছো ওয়েব পেজ কি। এখন এই ওয়েব পেজগুলো একসাথে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে। ধরে নাও যে এই বইটাই, এগুলো হচ্ছে পেজ, এগুলো সব কি বলতো পেজ, তাই না? এগুলো সব পেজ, আর এই সবগুলো পেজ মিলে কি একটা এই বই না? একইভাবে অনেকগুলো ওয়েবসাইটের মানে অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা কি তৈরি হয়, ওয়েবসাইট তৈরি হয়। ঠিক আছে? তো এখানে দেখো এবার আমরা জানবো হচ্ছে মোটামুটি আর একটা ইনফরমেশন, এখানে ওয়েব পেজগুলো মূলত পিডিএফ ফরম্যাটে বেশি ব্যবহার করা হয় বা পিডিএফ বেশি যুক্ত করা হয় ওয়েবসাইটে। এটা একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি প্রথমে বলেছি আজকে থিওরিটিক্যাল ক্লাস, তাই বই নিয়েছি। তোমরা তো জানো আমি বই লাগে না আমার। থিওরিটিক্যাল ক্লাস এমসিকিউ গুলো যদি একটু হয় তোমাদের আমার সাথে সাথে, এর জন্য আর কি। তো দেখো এবার আমরা পড়বো হচ্ছে ওয়েব পেজ গেল। তাহলে ওয়েব পেজ সম্পর্কে ধারণা পেয়েছো। ওয়েবসাইটের প্রতিটি পেজকে কি বলা হয়, ওয়েব পেজ বলা হয়। ওয়েবসাইটের প্রতিটি পেজকে ওয়েব পেজ বলা হয়। এখন আরো একটা জিনিস তোমরা একটু জেনে রাখা উচিত, সেটা হচ্ছে কি হোম পেজটা কি। ধরে নাও 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজ এটাও ক নাম্বার আসতে পারে। ধরে নাও তুমি একটা কোন ওয়েবসাইটে প্রবেশ করলা, সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যে পেজটি পাওয়া যায় সেই পেজটিকে কি বলা হয়, হোম পেজ। হোম পেজ। তাহলে কি বলবা, কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যে পেজটি পাওয়া যায় তাকে হোম পেজ বলে। তাহলে আমি একটু লিখে দিলাম, এটা তোমাদের এখানে থাকার কথা। হ্যাঁ এই যে আছে, ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজ প্রদর্শন হয় তাকে ওয়েব পেজ বলে। আমি একটু সহজ ভাষায় তোমাদের লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশের পর প্রথম যে পেজ পাওয়া যায় তাকে কি বলে, তাকে হোম পেজ বলে। তাহলে হোম পেজ যদি ক নাম্বার আসে লিখতে পারবে না? তাহলে প্রথমত আমরা শিখলাম ওয়েব পেজ কি, তারপর শিখলাম হোম পেজ কি। কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর, আরে ওয়েবসাইটটা কি বুঝছো তোমরা, ওয়েবসাইটটা কি? তোমরা নিয়মিত এই ওয়েবসাইট ইউজ করছো, যে ফেসবুক ইউজ করো, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ এটা অ্যাপস আকারে তোমরা ইউজ করো। তো আমরা এই যে অনলাইন অনেক কিছু কেনাকাটা করি না, ওই ওয়েবসাইট থেকে তো কেনাকাটা করতেছি। তো এগুলো তো তৈরি করতে হয় ভাইয়া, তাই না? তো এই ওয়েবসাইট গুলাতে যতগুলা পেজ আছে, তুমি স্ক্রল করছো পেজ পাচ্ছ, এগুলোকে আমরা ওয়েব পেজ বলি। আর কোন একটা ওয়েবসাইটে ঢোকার পর প্রথম যে পেজটি পাওয়া যায় সেটাকে কি বলা হয়, হোম পেজ। আর একটা জিনিস জানলা, সেটা কি, ওয়েব পেজগুলো সাধারণত পিডিএফ ফরম্যাটে বেশি ব্যবহার করা হয়। এটা তোমাদের বইয়ের কথা আর কি, এমসিকিউ আকারে আসতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা ওয়েব পেজ জানলাম, হোম পেজ জানলাম। 3 নাম্বার কথা আমাদের আরো একটা জিনিস জানা লাগবে। এবার আমরা জেনে নিই তাহলে ওয়েবসাইট জিনিসটা কি, একসাথে এবার জেনে নিই ওয়েবসাইট জিনিসটা কি। ওয়েবসাইট, ওয়েবসাইট জিনিসটা কি চলো জেনে নিই। ভাইয়া দেখো, আমি কি বললাম, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ভেতরে যে পেজগুলো থাকে তাদেরকে ওয়েব পেজ বলে। বুঝছো? কিন্তু ওয়েবসাইটের কোন একটা ওয়েবসাইটে গেলে তার ভেতরে যে পেজগুলো থাকে তাদেরকে কি বলা হয়, ওয়েব পেজ। তাহলে আমরা এই কথাটা আবার বলতে পারি না? এই ওয়েব পেজগুলোকে একসাথে, এই ওয়েব পেজগুলো এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা কি বলতে পারি, ওয়েবসাইট। তাহলে কি বললাম, ওয়েবসাইটটা তৈরি হয় কি দিয়ে, পেজ দিয়েই তো। একটা ওয়েবসাইটে কি থাকে, অনেকগুলো পেজ থাকে, ওয়েব পেজ থাকে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি না এখন? যদি ক নাম্বার আসে তাহলে আমরা কি বলবো, যে ওয়েবসাইট কি, সেটা হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক ওয়েব পেজ, ওয়েব পেজ, এক বা একাধিক ওয়েব পেজ এর সমষ্টিকে, এর সমষ্টিকে সমষ্টিকে ওয়েবসাইট বলে, ওয়েবসাইট বলে। ঠিক আছে, তাহলে আমরা ওয়েব পেজ জানলাম, ওয়েবসাইট জানলাম। এখন
দেখো তোমাদের আমি আরো একটা কথা একটু অ্যাড করে দিই। তাহলে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, এইটা হচ্ছে একটা শর্ট ফর্ম ওয়েবসাইটের সংজ্ঞা। কিন্তু আরো একটা কথা তোমাদের এখানে বইয়ে দেখো লেখা আছে ওয়েবসাইটের সংজ্ঞাটাই, সেটা কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এখানে লেখা আছে যে একই ডোমেন নেমের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত, এই যে আমি এতটুকু লিখছি, এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আমি এতটুকু লিখছি, ঠিক আছে? এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। এখন এর সামনে কিছু কথাবার্তা আছে, একই ডোমেন নেমের অধীনে সার্ভারে রাখা পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখন মনে প্রশ্ন জাগছে যে সেটা হচ্ছে যে ডোমেন নেমটা কি। ধরে নাও প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা নাম থাকে, থাকে না? ধরে নাও একটা ওয়েবসাইটের নাম হচ্ছে, এই যে আমরা যদি বলি সেটা হচ্ছে www ডট, ধরে নাও আমি বললাম যে মিনহাজ edulab.com, তাহলে এটা একটা ওয়েবসাইটের নাম না, বলো? এই নামটাকে আমরা মূলত জানবো হচ্ছে ডোমেন নাম হিসেবে। অনেক পড়াশোনা আছে এরপরে, হ্যাঁ? চলো তাহলে আমরা প্রথম পৃষ্ঠা সম্পর্কে এই স্লাইডে সবকিছু সম্পর্কে জানলাম। প্রথমত ওয়েব পেজ কি, তারপরে জানলাম হোম পেজ কি, তারপরে জানলাম ওয়েবসাইট কি। ভাইয়া ওয়েবসাইট তো তোমরা ক্লিয়ার, প্রতিনিয়ত ইউজ করছো। এখন এই ওয়েবসাইট গুলো কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো ওয়েব পেজ দিয়ে। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আর ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যে পেজ সেটাকে বলা হয় হোম পেজ। আর ওয়েবসাইটের সবগুলো পেজকে, এক একটা পেজকে আমরা কি বলতে পারি? ওয়েব পেজ। তো চলো এখন এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়, ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়, এই জায়গাটা আমি তোমাকে বলি। ধরে নাও তুমি একটা ওয়েবসাইট খুলবা, কোন একটা উদ্দেশ্য নিয়ে খুলবা। ধরে নাও তুমি ওয়েবসাইটে যে লুঙ্গি বিক্রি করবা, তাহলে তোমাকে কি করতে হবে? ওয়েবসাইটটা তো খোলা লাগবে, তাই না? খুলতে গেলে তোমাকে কি করতে হবে? দেখো যে প্রথমত একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, আমি একটু শর্ট এখানে একটু লিখে দিই। আমাদের চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন। তাহলে ডোমেন নেম রেজিস্ট্রেশন তোমরা বইয়ে পড়ে নিবা। আমি একটু তোমাদের একটু হালকা করে একটু ধারণা দিই। লেখা খুবই বাজে মনে হচ্ছে, এটা কি লিখছি তোমরা বুঝতে পারছো কি? এটা লিখছি ডোমেন নেম রেজিস্ট্রেশন। ডোমেন নেম রেজিস্ট্রেশন, আই ম কেটে গেল, রেজিস্ট্রেশন। কথাই শোনে না আমার কাছে, দেখছো? আচ্ছা, 2 নাম্বার সেটা কি? একটা মানে ডোমেন নেম রেজিস্ট্রেশন মানে তুমি যে একটা ওয়েবসাইট খুলবা তার একটা নাম দিবা না, সেটা হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে কি বলতো? ওয়েব পেজ গুলো ডিজাইন। তোমার ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, অর্থাৎ ডোমেন কেনা বা হোস্টিং কেনা হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে? কোন একটা ডিজাইনারকে দিয়ে তোমার ওয়েবসাইটটা ডিজাইন করে নিতে হবে, যে ওয়েবসাইটের কোথায় ছবি দিবা, কোথায় কি লেখা দিবা, হেডারে কি দিবা, ফুটারে কি দিবা, কোথায় ভিডিও থাকবে, হ্যাঁ, এই কোথায় তোমার লুঙ্গির লোগো থাকবে, এই বিষয়গুলা তুমি একটা ডিজাইনারকে দিয়ে কি করবে? ডিজাইন করে নিবা। প্রত্যেকটা পেজকে ডিজাইন করে নিবা। এটাকে বলা হচ্ছে ওয়েব পেজগুলোকে ডিজাইন করতে হয়। 3 নাম্বার কাজ কি বলতো? ওয়েব পেজগুলো সার্ভারে রাখতে হয়। ধরে নাও তুমি বাংলাদেশের একটা বাসিন্দা, তুমি একটা ওয়েবসাইট খুলতে চাচ্ছ, তাহলে তোমাকে বাংলাদেশের একটা সার্ভারে কি করতে হবে? এই তোমার ওয়েবসাইটটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, রাখতে হবে। ঠিক আছে? কারণ আমরা জানি প্রত্যেকটা দেশে কিন্তু সার্ভার থাকে এবং সবগুলো দেশের সার্ভার একসাথে আবার কানেক্টেড, যেটা আমাদের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আমাদের সার্ভারে রাখার পরে ওয়েবসাইটকে আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন সাবমিশন। কি বলতো ভাইয়া? সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হয়। যাই হোক, আমি এখানে একটু দেখিয়ে দিই, ওখানে আর না লিখি। খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমে নাম দিবা। প্রথমে কি দিবা? ওয়েবসাইটের নাম দিবা, যেটাকে আমরা বলছি ওয়েবসাইটের ডোমেন নেম রেজিস্ট্রেশন। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের সে ওয়েবসাইটটিকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। ডিজাইন করা হয়ে গেল। 3 নাম্বার কাজ মানে তৈরি করা হয়ে গেল। এখন কি করতে হবে? এটাকে বাংলাদেশ মানে সার্ভারে রাখতে হবে, একটা সার্ভারে রাখতে হবে। তো একটা সার্ভারে রাখা হয়ে গেল। তারপরে তোমার এটাকে প্রচারমুখী করার জন্য কি করতে হবে? প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। তোমরা নিশ্চয়ই শুনছো যে আমরা দেখি অনেক সময় যে কোনো একটা কিছু সার্চ করতে গেলে, ধরে নাও তুমি একটা জিনিস সার্চ করলা,
সেই জিনিসটা কিন্তু তোমাদের পরের বার যখন কোনো কিছু সার্চ করতে যাও দেখবা যে সেই লেখাটা কিন্তু আগে আগে চলে আসছে। বা তুমি ধরে নাও এম লিখেছো, গুগল ক্রোমে যে এম লিখেছো, দেখো এম দিয়ে কিন্তু অনেক কিছু চলে আসছে যেগুলো তুমি আগে কি করে রেখেছো, আগে সার্চ করে রেখেছো। তো এই যে ব্যাপারগুলো এগুলোকে বলা হয় ওয়েব সার্চ ইঞ্জিন সাবমিশন। তো মানে অর্থাৎ তোমার ওয়েবসাইটটাকে আরো বেশি প্রচারমুখী করার জন্য তোমাকে কি করতে হবে, সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। তাহলে ওয়েবসাইট খোলার পদ্ধতি কি? নাম্বার 1, আমি ওয়েবসাইটের নাম দিব, যেটাকে ভদ্র ভাষায় বলছি ওয়েবসাইটের ডোমেন নেম রেজিস্ট্রেশন। নাম্বার 2, আমি ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে ডিজাইন করব। ওয়েবসাইটের ভেতরে পেজ থাকবে না, সে পেজগুলোকে আমি ডিজাইন করব। নাম্বার 3, আমার কাজ কি? সেটাকে আমাকে কি করতে হবে, আমাদের একটা দেশের সার্ভারে, যে কোনো একটা সার্ভারে আমাকে সংরক্ষণ করতে হবে। নাম্বার 4, আমাদের কাজ কি? নাম্বার 4, আমাদের কাজ হলো এটাকে অধিক প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। একটু পড়ে নিও, ঠিক আছে? তাহলে এই স্লাইডে আমরা আমি বলেছি কিন্তু বোরিং হয়েও না, এগুলো কিন্তু থিওরি ক্লাস, এত সুন্দর করে পড়িয়ে দিচ্ছি আমি। দেখো এবার আমরা পরের ক্লাসে চলে যাই। দেখো তো এই যে ওয়েবসাইটের সুবিধাগুলা তুমি এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? ওয়েবসাইটের উপাদান, দেখো ওয়েবসাইটে কি কি থাকতে পারে। এই যে আমি বলছিলাম, এই যে এখানে দেখো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম হচ্ছে www ডট কি যেন বোঝা যায় না, যাই হোক এটা একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে যে দেখছি আমরা এই যে লোগো আছে, তারপরে যে লেখা আছে, এই যে লেখা আছে এগুলো নে, তারপরে এই যে ছবি আছে না, ছবি আছে, যাই হোক এরকম অডিও ভিডিও অনেক কিছু থাকতে পারে। যে লিঙ্ক অ্যাড করে দিয়েছে, এখানে ক্লিক করা যাবে, এটা তোমাদের বইয়েরই একটা পৃষ্ঠা। তো একটা ওয়েবসাইটের ভেতরে গেলে আমরা পেজ পাবো, সেই পেজগুলোর মধ্যে কি কি থাকতে পারে, আমাদের লেখা থাকতে পারে, সেটাকে আমরা বলি টেক্সট। কি থাকতে পারে? গ্রাফিক্স থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ডেটাবেস ফাইল সরাসরি যুক্ত করা থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই যে টেক্সট বা লেখা, অডিও, ভিডিও, অ্যানিমেশন, তারপর হচ্ছে গ্রাফিক্স এবং তোমার ডেটাবেস ফাইল, তোমার ধরে নাও ডেটাবেজের মানে হিসাব সংরক্ষণের জন্য কোনো ফাইল থাকলে সে ফাইলগুলোকে তুমি সংরক্ষণ রাখতে পারবা। তো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে থাকে বা একটা ওয়েব পেজের ভেতরে থাকে, যাকে আমরা বলছি ওয়েব পেজের উপাদান, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই, তোমরা এগুলো রিডিং দিয়ে নিও, হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এটা একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ওয়েবসাইটের উপাদান, নিচের কোনটি ওয়েবসাইটের উপাদান নয়। তো একটু দেখে নিও এগুলো, হ্যাঁ। পরের স্লাইডে যাই। হ্যাঁ, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পেয়েছি, সেটা হচ্ছে www কি? দেখো তোমরা প্রথমত জানো যে এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো তাহলে www মানে তোমরা জানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ, মানে বিশ্ব জুড়ে ওয়েব। এখন এই ওয়েব জিনিসটা কি তোমরা জানো নিশ্চয়ই। ওয়েব শব্দটার মানে কিন্তু জাল। ওয়েব শব্দটার মানে কি বললাম? জাল। তো কিসের জাল ভাইয়া? দাঁড়াও বোঝাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। তো শোনো, কিসের জাল একটু শোনো, আমি তোমাকে বোঝাই। ধরে নাও এটা বাংলাদেশের সার্ভার, এটা ধরে নাও ইন্ডিয়ার সার্ভার, এটা ধরে নাও শ্রীলঙ্কার সার্ভার, আর কোথায় দেবো, ধরে নাও এটা অস্ট্রেলিয়ার সার্ভার, ধরে নাও এটা সার্ভার। তো মূলত আমাদের কি করা হয়, ধরে নাও এই বাংলাদেশের সার্ভারে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তো প্রত্যেকটা দেশেরই তো ওয়েবসাইট রয়েছে। এখন ধরে নাও তুমি একটা ওয়েবসাইট সার্চ করছো, সেটা হচ্ছে পাকিস্তানের একটা ওয়েবসাইট বা একটা শ্রীলঙ্কার একটা ওয়েবসাইট। তখন কি তুমি সেই ওয়েবসাইটটা পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। কিভাবে পাচ্ছ? তুমি সরাসরি কি করছো, কারো কারো একটা সহযোগিতা নিয়ে তুমি সেই ওয়েবসাইটটাকে পাচ্ছ, সেটা হচ্ছে www। তুমি এভাবে কল্পনা করতে পারো, ধরে নাও এই বাংলাদেশের সার্ভার, এই যে ইন্ডিয়ার সার্ভার, এই যে শ্রীলঙ্কার সার্ভার, এই যে অস্ট্রেলিয়ার সার্ভার, সবগুলো সার্ভার, সবগুলো দেশের সার্ভারের সাথে সবগুলো দেশের সার্ভারে কি রয়েছে, কানেকশন রয়েছে। অর্থাৎ এবং এই কানেকশনের মাধ্যমে একটা জাল তৈরি হয়ে গেছে, এবং সেই জালটাকে আমরা বলতে পারি www। অর্থাৎ আমি যে কোনো কিছু সার্চ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি, তার মানে একটা ওয়েব বা জাল তৈরি হয়ে গেছে। ধরে নাও তুমি বাংলাদেশের মানুষ কোনো কিছু সার্চ করছো, সেটা হচ্ছে শ্রীলঙ্কার। তো এটা একটা এমন একটা অবস্থা হয়ে গেছে, একটা জালের মতন হয়ে গেছে, যে তুমি এখানে সার্চ করছো ঠিকই, তোমাকে কি করছে www তোমাকে এই শ্রীলঙ্কার ওয়েবসাইটের কাছে নিয়ে চলে যাচ্ছে। মানে www জিনিসটাকে এভাবে কল্পনা করতে পারো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো যে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট যেখানে সংরক্ষিত থাকে, সেটা হচ্ছে www। কি বললাম? পৃথিবীর সমস্ত ওয়েবসাইট যেখানে যেখানে সংরক্ষিত থাকে, সেটাকে তুমি বলতে পারো www। দেখো এখানে লেখা আছে যে সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে ওয়েব বলে। সংক্ষেপে কি বলে? ওয়েব বলে। তাহলে কি শিখলা? শিখলা হচ্ছে সারা বিশ্বের
সমস্ত ওয়েবসাইটের, আচ্ছা ওয়েবসাইট না বলে তোমাদের এখানে ওয়েব পেজ বলেছে, ওয়েব পেজ বললেও সমস্যা নাই, ওয়েবসাইট বললেও সমস্যা নাই। কেন দেখো, আমি তোমাকে একটা কথা বলি, ওয়েবসাইট গুলো তো ওয়েব পেজ মিলেই তৈরি হয়, তাই না? ওয়েব পেজ গুলো মিলেই তো ওয়েবসাইট তৈরি হয়। তো দেখো সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজ বললেও সমস্যা নাই, তাহলে ওয়েব পেজ গুলোর ওয়েব পেজ গুলোর কি লিখেছে, সংগ্রহকে, ওয়েব পেজ গুলোর সংগ্রহকে কি বলে, www বা সংক্ষেপে কি বলে, ওয়েব বলে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে www জিনিসটা কি। আমরা কি বললাম, www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ওয়েব শব্দটার অর্থ হচ্ছে জাল। কিসের জাল? ওয়েবসাইটের জাল। সারা বিশ্বের সবগুলো ওয়েবসাইট যে জায়গায় সংরক্ষিত রয়েছে বা সংগ্রহকে একত্রে আমরা বলতে পারি www। এবং এই কারণে দেখবা আমরা যখন কোন একটা ওয়েবসাইটকে একদম খুঁজে পেতে চাই, হ্যাঁ, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, তখন কিন্তু আমরা শুরুতে ধরলে এভাবে লিখি www, এই কথাটা কিন্তু আমরা মেনশন করে দিই। যাই হোক, আমরা তারপরে চলে যাই। হ্যাঁ, তো ঠিক আছে, এই রে এবার যে গুরুত্বপূর্ণ টপিক আসছে, এটার স্ক্রিনশট দিয়ে নাও, এই সংজ্ঞাটা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো আমি কিন্তু একটা সংজ্ঞাও ছাড়তেছি না, একটা এমসিকিউ ছাড়তেছি না, তোমার কাজ তারপর একটু বইটা একটু রিডিং নিয়ে নিবা। এইবার যে টপিকটা পড়াবো অসংখ্যবার তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। সেটা কি বলতো, আইপি অ্যাড্রেস। তো আমাকে এটা তো পড়াতেই হবে। আইপি অ্যাড্রেস কিন্তু অসংখ্যবার তোমাদের পরীক্ষায় এসেছে। তো আমাদের এইবারের টপিকটা কি বলতো, এইবারের দুর্দান্ত টপিক সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা কি একটু মন দিয়ে শুনবে, এটা কিন্তু পরীক্ষা আসে, বরাবর পরীক্ষা আসে, সো একটু মনোযোগ দিয়ে শোনো। আইপির পূর্ণরূপটা কি? হ্যাঁ, আইপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আর এই যে অ্যাড্রেস, তো অ্যাড্রেসই। তাহলে আইপি অ্যাড্রেস মানে এর পূর্ণরূপটা কি জানলা, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অনেক সময় কিন্তু এই যে তোমাদের এমসিকিউ দিতে পারে অ্যাব্রিভিয়েশন ফর্মটা, বা তোমাকে এমনিতেও ক নম্বরে প্রশ্ন করতে পারে আইপি অ্যাড্রেস কি। তাহলে আইপির পূর্ণরূপটা কি, ইন্টারনেট প্রোটোকল, আর অ্যাড্রেস মানে তো অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এবার তোমাকে আমি খুব সহজ করে বোঝাই। দেখো ইন্টারনেটের সাথে যে ডিভাইসগুলো সংযুক্ত থাকতে পারে, ধরে নাও ইন্টারনেটের সাথে কে সংযুক্ত থাকতে পারে, একটা মোবাইল থাকতে পারে, একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, একটা রাউটার, তোমার আইপ্যাড, হ্যাঁ, তো আরো অনেক ডিভাইস আছে যেগুলো তোমার কি হইতে পারে, ইন্টারনেটের সাথে সংযুক্ত হইতে পারে। তো যে সকল ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে পারে তাদের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। তোমরা কিন্তু এই কথাটা বলতে শুনেছো যে মোবাইলের আইপি চেঞ্জ করে ফেলা যায়, বা মোবাইলের আইপি ট্র্যাক করে অমুক সন্ত্রাসীকে পুলিশ ধরে ফেলেছে, এরকম শোনো নাই? হ্যাঁ, তো এই যে আইপি কিন্তু ট্র্যাক করা যায় ভাই, আইপি কিন্তু চেঞ্জও মাঝে মাঝে এরকম শুনছি আমরা, চেঞ্জ করা যায়। তবে যেগুলো অনেক ভালো মানের ডিভাইস যেমন আইফোন, এগুলো আইপি নাকি চেঞ্জ করা যায় না, এরকম শুনছি আর কি। তা আইপি জিনিসটাকে একটু শোনো মন দিয়ে। তাহলে যে সকল ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে পারে তাদের একটা একটা সাংখ্যিক বলো, একটা ইউনিক ঠিকানা থাকে, একটা অনন্য ঠিকানা থাকে, যা একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইস আর মিলবে না। ধরে নাও আমার একটা ফোন, এই যে এটা কল্পনা করো, এটা আমার একটা ফোন, হ্যাঁ, এটা হচ্ছে আইফোন, ঠিক আছে? আইফোন কি করে আঁকাই রে দল, আপেল আপেল, আপেলের মাছটা একটু কেটে দিই নাকি রে, ঘোড়ার ডিম, পুরোটাই তো কেটে গেল। আইফোন তোদেরকে আমি কি করে বুঝাই, ধর এটা আইফোন, হ্যাঁ, এটা আমার আইফোন, আর এটা তোর ভাবির ফোন। তো তোর ভাবিরও আইফোন, তোর ভাবির আইফোন, লাল আইফোন, যা মানে লাল লোগোয়ালা আইফোন। তোরা তোরা আবার আম মনে করছিস নাকি, এটা এটা কিন্তু আম না, ঠিক আছে? এটা কিন্তু কামড় দেওয়া আপেল। যাই হোক, তো তোদের একটু বলি, তো এইটার একটা আইপি অ্যাড্রেস আছে। ধরে নাও কথার কথা, সে অ্যাড্রেসটা কথার কথা কিন্তু বলেছি, ধরে নাও 101.1.1.1.1.1.1.1010। এইটার যে আইপি, ধরে নাও আমার আইফোনের আইপি, তোমার ভাবির যে আইফোনের আইপি, এটার সাথে এটার সব যদি মিলে যায়, তাও একটা না একটা অমিল থাকবেই, অর্থাৎ অনন্য। একটা আইপি অ্যাড্রেসের সাথে আর একটা আইপি অ্যাড্রেস কি হবে না, মিলবে না, মিল খাবে না। তো
তো যাই হোক, আমি আরো একটু তোমাদেরকে এভাবে না বুঝিয়ে একদম আমি ডিরেক্ট চলে যাই। সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ আমি আগে সংজ্ঞাটা লিখে ফেলি। ইন্টারনেটের সাথে সংযুক্ত, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসের একটি অনন্য ঠিকানা থাকে, অনন্য ঠিকানা থাকে, তাকে কি বলে? তাকে আইপি অ্যাড্রেস বলে, তাকে আইপি অ্যাড্রেস বলে। তো শোনো, তো আইপি অ্যাড্রেস কিন্তু দুই প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? দুই প্রকার। এই তোমরা কি আইপি জিনিসটা বুঝতে পারছো? এই যুগের ছেলে আইপি বুঝো না? প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে, এবং একটা আইপি অ্যাড্রেসের সাথে আর একটা আইপি অ্যাড্রেস কি করবে না? মিল খাবে না, ম্যাচ করবে না, তাহলে তো ডিভাইসকে আলাদা করা গেল না। হ্যাঁ, তো এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত দুই প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার। আইপি অ্যাড্রেস দুই প্রকার বলতে মূলত সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে IPv4। হ্যাঁ, আরেকটা রয়েছে, সেটা হচ্ছে IPv6। তো আমাদের এই জেনারেশনে বা বর্তমান বিশ্বে IP6 এটা চলে না, আপাতত চলে না। এখন আমাদের চলে IP ভার্সন 4। এটা হয়তো বা আমাদের নেক্সট জেনারেশন, আলফা জেনারেশন গুলা, তারা এগুলো ইউজ করবে। তো যাই হোক, আইপি অ্যাড্রেস কয় প্রকার বললাম? আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। IP ভার্সন 4, IP ভার্সন 6। তোমাদেরকে আরেকটু বলি, হ্যাঁ, সেটা হচ্ছে IP ভার্সন 4 মানে কি? IP ভার্সন 4 মানেটা কি? আসলে এখানে 4, এখানে 6, এটার রিজনটা কি আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, আসলে মূলত 4টা ব্লক থাকবে। কয়টা ব্লক থাকবে? 4টা ব্লক। দেখো, 4 মানে 4টা ব্লক থাকবে। কয়টা ব্লক থাকবে? 4টা ব্লক। তো এবং প্রত্যেকটা ব্লকের মাঝে একটা করে ডট থাকবে। আমি একটু পরিষ্কার করে তোমাদেরকে বোঝাই। ধরে নাও, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। তাহলে কয়টা ব্লক আছে? 4টা ব্লক রয়েছে, এবং তাদের মাঝখানে কি থাকবে? ডট থাকবে। তাহলে কয়টা ডট প্রয়োজন হলো? 3টা ডট প্রয়োজন হলো, এবং 4টা ব্লক রয়েছে। আসলে ব্লক আমি এমনি বোঝানোর স্বার্থে বলছি, এগুলো মূলত সংখ্যা, এবং প্রত্যেকটা ব্লকে কিন্তু 1 2 3 4 5 6 7 8। এই বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে রে, বেশি হয়ে গেছে। দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ, এবং প্রত্যেকটা ব্লকে দেখো আবার 8টা করে সংখ্যা বসানো যাবে, বাইনারি সংখ্যা। ধরে নাও আমি এখানে বসালাম, কথার কথা আমি এমনি একটা সংখ্যা বসাচ্ছি। দেখো, একটু খেয়াল করো, 1 0 1 0 1 1 1 0। তারপরে আবার বসালাম 1 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 1 0। তারপরে এখানে ধরো 8টা থাকবে। তাহলে হিসাব করে দেখো, যে এখানে যদি 8টা থাকে, 8টা আছে, তাই এটাকে বলা হয় অক্টেট। কি বলা হয়? অক্টেট। তাহলে প্রত্যেকটা ব্লককে এক একটা অক্টেট বলা হয়। এখানে কিন্তু দশমিক ছিল, ভুলে যাও না, দশমিক ছিল। তাহলে এটা একটা অক্টেট, এটাও একটা অক্টেট, এটাও একটা অক্টেট। তাহলে বলো তো, IP ভার্সন 4-এ আমাদের আসলে অক্টেট কয়টা? 4টা অক্টেট, এবং প্রত্যেকটা অক্টেটে কিন্তু আবার 8টা করে বাইনারি ডিজিট বা বাইনারি মান। তাহলে 4টা অক্টেটে কতটা হবে? 4 8 32টা। তার মানে IP ভার্সন 4-এ আমাদের বিট সংখ্যা দাঁড়ালো কয়টি? বিট সংখ্যা দাঁড়ালো হচ্ছে 32 বিট। কয় বিট? 32 বিট। এখন এই সম্পূর্ণ বিটগুলো আবার কিসে? সম্পূর্ণ বিটগুলো বাইনারিতে। মানে এরকম আসলে 1 1 1 0 1 কয়টা হলো? 1 2 3 4, বেশি হয়ে গেছে না? ধর লাস্টেরটা বাদ দিলাম,
ডট, সরি 8টা করে থাকবে, তো 8টা করে থাকবে, প্রত্যেকটাতে 8টা করে থাকবে, তার মানে ঠিকই ছিল। ঠিকই ছিল। তাহলে 1 2 3 4 5 6 7 8, কয়টা হলো? 8টা। আবার 1 1 0 1 0 1, 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8 ডট, আবার ধরে নাও করে দিলাম এদিকে, আচ্ছা নিচে দিলাম 1 1 0 1 0 1 1 1 2 4 6 7 8, 8টা। তাহলে এইটা যদি একটা আইপি অ্যাড্রেস হয়, বলতো কার এটা মনে রাখা সহজ হবে? কারো দ্বারা কি এটা মনে রাখা সহজ? সহজ না। তো এই আইপি অ্যাড্রেসটা কিসে আছে? আইপি অ্যাড্রেসটা আছে বাইনারিতে। কিসে আছে? বাইনারিতে। তো এটাকে কিছুটা সহজ করার জন্য আমরা ইচ্ছা করলে এই বাইনারিটাকে আমরা ইচ্ছা করলে ডেসিমেলে কনভার্ট করে ফেলতে পারি। অর্থাৎ আমি একটু তোমাদেরকে বুঝাই। তাহলে এই যে এটা হচ্ছে, আচ্ছা এখন আপাতত এটা আছে কিসে বলতো? বাইনারিতে আছে। এটা আপাতত কিসে আছে? বাইনারিতে আছে। এখন এখানে 32টা বিট আছে না? প্রত্যেকটাতে যদি 8টা করে থাকে, এরকম 4টা ব্লক। এবং খেয়াল করছো কি, এই যে আমি উপরে খালি সংখ্যা লিখেছি, এই যে তোমাদের ছক আঁকাই নাই, দেখো এখান থেকে এখান পর্যন্ত 8টা, মাঝখানে একটা ডট, আবার 8টা, মাঝখানে ডট, আবার 8টা, মাঝখানে ডট, আবার 8টা। তাহলে 4 8টা 32টা। এখন এই যে বাইনারি, এটা কিন্তু বাইনারিতে, এখানে এটা বাইনারিতে দিলাম। এখন ইচ্ছা করলে এটাকে আমরা কিসে নিতে পারি? আমরা ইচ্ছা করলে এটাকে ডেসিমেলে নিতে পারি। এখন সংখ্যা পদ্ধতি শিখছো না 3 নম্বর অধ্যায়ে? ধরে নাও এটার একটা, ধরে নাও কথার কথা আমি বলছি, ধরে নাও এইটার ডেসিমেলটা এরকম দাঁড়ালো 142, এটার দাঁড়ালো হচ্ছে ধর 111, ধর এটার দাঁড়ালো হচ্ছে 52, আর এটার দাঁড়ালো ধর 11। তাহলে এটা কিসে দাঁড়ালো? এটা এখন ডেসিমেলে হলো। ইচ্ছা করলে এটাকে আবার কিসে নিতে পারবা? এটাকে আবার অক্টালে নিতে পারবা। তাহলে এটাকে অক্টালও নিতে পারবা। ধরুন অক্টালে এরকম দাঁড়ালো 74.15.7. কথার কথা বলছি কিন্তু, হ্যাঁ, 7 পয়েন্ট ধরলে হচ্ছে আমি দিলাম হচ্ছে 6। তাহলে কি দাঁড়ালো? দেখ, বাইনারিতে 32 বিট, যেটা মনে রাখা খুবই ঝামেলা। এটার জন্য এটাকে ইচ্ছা করলে ডেসিমেলে বা অক্টালেও আসলে কনভার্ট করা যায়। অর্থাৎ ডেসিমেলে নিতে পারিস, আবার হেক্সাডেসিমেলেও নিতে পারিস। এটা অক্টালে নিলি তো, আবার ইচ্ছা করলে তুই হেক্সাডেসিমেলেও নিতে পারিস। তো সাধারণত একটু এই যে এখানে লিখে দেওয়া আছে দেখ, তাহলে ডটেড ডেসিমেলে নেওয়া যায়। খেয়াল করেছিস কি? এখানে কিন্তু একটা ব্লক, 2টা ব্লক, 3টা। আচ্ছা তুই আগে বাইনারিটা দেখ, বাইনারিটা দেখলে তোরা আরো বেশি ক্লিয়ার হইতে পারবি। দেখ, বাইনারিতে আইপি অ্যাড্রেস গুলা কেমন হয়? এখানে আছে 8টা, এখানে আছে 8টা, এখানে আছে 8টা, এখানে আসলে 00 হয়তো বা ছিল, যার কারণে দেয় নাই। এখানে 8টা, মানে 32 বিটে যে লেখা আছে 32 বিট ব্যবহার করে। হ্যাঁ, প্রথম দুইটা অক্টেট নেটওয়ার্ক আইপি, তার মানে এই অক্টেট আর এই অক্টেট, এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, এবং পরের দুইটা অক্টেট হোস্ট আইডি প্রকাশ করে। তাহলে এই পরের দুইটা হচ্ছে হোস্ট আইডি প্রকাশ করে। এখানে আরো 4টা, আরো 6টা কিন্তু অঙ্ক দেওয়া উচিত ছিল। তো এটাকে ইচ্ছা করলে ডটেড ডেসিমেলে নেওয়া যায়, অর্থাৎ ডেসিমেলে নেওয়া যায় আমি বললাম, আবার কিসে নেওয়া যায়? হেক্সাডেসিমেলেও নেওয়া যায়। এই জায়গাটা একটু পড়বা, আইপি অ্যাড্রেসের ইতিহাস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে, আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে বলি, আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসের সিকিউরিটির জন্য প্রত্যেকটা ডিভাইসের একটা অনন্য ঠিকানা থাকে, যেটি কিনা একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইসের কখনো ম্যাচ করবে না। এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে যেসব, এখন আমি তোমাদেরকে বলি আসলে এই আইপি আমরা এখানে পড়তেছি কেন। তোমরা যে ওয়েবসাইট গুলো বানাও না, এই প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা অনন্য আইপি অ্যাড্রেস আছে। হ্যাঁ, ওয়েবসাইট গুলোরও কি রয়েছে? আইপি রয়েছে। যেমন ডিভাইস গুলো যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে তাদের আইপি থাকে, যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকের কিন্তু একটা করে আলাদা আইপি অ্যাড্রেস আছে। এর কারণেই তো একটা নাম দিয়ে যদি তোমার ওয়েবসাইট খোলা হয়, ওই সেম নাম দিয়ে আর একটা ওয়েবসাইট কিন্তু খোলা সম্ভব না। কেন? ওই যে আগে যে ওয়েবসাইটটা খুলছো, ধরে নাও একটা ওয়েবসাইট খুলছো তুমি, ধরে নাও কথার কথা একটা ওয়েবসাইট খুলছো যে EEC.com দিয়ে, তুমি কিন্তু আরেকটা ওয়েবসাইট খুলতে পারবে না EEC.com দিয়ে। তোমাকে একটু কম বেশি করতে হবে। ধরে নাও আমি লিখলাম EECE.com, একটু চেঞ্জ করলাম, কারণ আগের যে EEC.com ওটার জন্য একটা আইপি মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওই আইপি দিয়ে আর কোনো ওয়েবসাইট খোলা সম্ভব না। তাই এই কারণে আমরা কিন্তু বলছি অনন্য ঠিকানা। এবং তোমরা আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলে, ধরে নাও কোনো একটা ওয়েবসাইটে যদি আইপি অ্যাড্রেস জানো, সে আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলে কিন্তু সেই ওয়েবসাইটটাকে তুমি খুঁজে পাবা। যেমন তোমাদের বাসায় কি তোমার ওয়াইফাই ইউজ করো না, সে ওয়াইফাই কিন্তু রাউটার থাকে, সে রাউটারে কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলে হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, আমি পরিষ্কার করি একটু তোমাদেরকে আইপি অ্যাড্রেসটা কি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, দুঃখিত,
দেখো আইপি অ্যাড্রেসটা কি, এই আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এবং আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি ভার্সন 4টা বর্তমানে খুব বেশি ব্যবহার করা, এটা হচ্ছে 32 বিটের, এবং প্রত্যেকটা এই যে এগুলোকে আমরা অক্টেট বলি, প্রত্যেকটা অক্টেটের পরে কি থাকে, ডট থাকে। এই যে দেখো আমি যা পড়াইবো সব কিন্তু বইয়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে ডেসিমেলে প্রকাশ করতে পারি, বাইনারিতে প্রকাশ করতে পারি, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি। এই জায়গাটা একটু পড়ে নিবা, ঠিক আছে। অর্থাৎ এখানে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা করে হোল্ডিং নাম্বার থাকে না? একটা বাড়ির হোল্ডিং নাম্বারের সাথে কি আরেকটা বাড়ির হোল্ডিং নাম্বার মিলে? ধরুন একটা গ্রামে 65টা বাড়ি রয়েছে, তো একটা বাড়ির যে নাম্বার, সে নাম্বার সাথে কি আরেকটা বাড়ি মিলবে না। এরকম একটা আইপি অ্যাড্রেসের সাথে আরেকটা আইপি অ্যাড্রেস কি হবে না, ম্যাচ করবে না। চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো এবার আমরা এই যে আমি যা যা বললাম এগুলো সব আলোচনা করা হয়েছে, যে এই যে এটা হচ্ছে একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এবং প্রত্যেকটা ব্লকের মাঝখানে ডট রয়েছে। ইচ্ছা করলে আমরা এগুলোকে ডেসিমেলেও প্রকাশ করতে পারি, এবং সবগুলোকে এক একটা কি বলা হয়, অক্টেট বলা হয়। কি বলা হয়? অক্টেট বলা হয়। একটু মনে রাখবা, এগুলো কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে। তো দেখো এই যে বাইনারিটা, এটা কিন্তু অনেক ঝামেলা। এই 32টা বিট, বাইনারি বিট মনে রাখা অনেক টাফ না, কিন্তু এইটার চেয়ে এটা দেখো ব্যবহার করা সহজ। এটা ছোট হয়ে গেছে, এটা কেন? কারণ এটাকে তোমরা ডটেড ডেসিমেলে নিয়ে নিয়েছো। এই বাইনারিটাকে কিসে নিয়ে নিয়েছো? ডটেড ডেসিমেলে নিয়ে নিয়েছো। তো ঠিক আছে, আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে পরিষ্কার হলাম। কিছু টুকিটাকি শব্দ রয়েছে, এগুলো একটু পড়ে নিতে হবে। ওয়েবটা কি? ওয়েব অলরেডি পড়েছো। ওয়েব মানে হচ্ছে www কে বোঝায়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ সারা বিশ্বের সবগুলো ওয়েবসাইটের সংগ্রহকে একসাথে আমরা www বলি। এবং এখানে কথা লিখেছে 3টি প্রযুক্তির সমন্বয়ে এই www গড়ে উঠেছে। তাহলে কয়টি? 3টি। নাম্বার 1 হচ্ছে HTML, HTTP, এবং একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। একটু মনে রাখবেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং হচ্ছে ওয়েব ব্রাউজার। এগুলো তো বোঝো তোমরা। HTML হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে হচ্ছে ওয়েবসাইটগুলোর কিছু কি রয়েছে বলতো? নিশ্চয়ই কিছু নিয়ম বা শৃঙ্খলা রয়েছে। এই নিয়ম শৃঙ্খলাগুলোকে আমরা ওয়েব প্রোটোকল বলি। আর ব্রাউজার তো বোঝোই, যে ব্রাউজার ছাড়া কিন্তু আমরা ওয়েবসাইটকে ব্যবহার করতে পারি না। যাই হোক, সার্ভার কি? সার্ভার হলো কেন্দ্রীয় কম্পিউটার। সার্ভার হলো কেন্দ্রীয় কম্পিউটার। মনে রাখবা, আমি বলছিলাম না প্রত্যেকটা দেশে সার্ভার রয়েছে। তোমরা অনেক সময় অনলাইনে কোনো কিছু আবেদন করতে যে দেখো, বা রেজাল্ট দেখতে যে চেক দিতে যে দেখো, বলে যে সার্ভার বিজি। মানে সবাই আসলে ওই ওয়েবসাইটটাতে কি করছে বলতো, লগ ইন করা, মানে ঢোকার চেষ্টা করতেছে। তো আসলে প্রত্যেকটা দেশে কিন্তু সার্ভার থাকে। সার্ভার কল্পনা করতে পারো একটা কেন্দ্রীয় কম্পিউটার, যে কিনা ধরে নাও বাংলাদেশের একটা সার্ভার রয়েছে, বিশাল বড় কম্পিউটার বলতে সাইজে বড় রে না, মানে ওর অনেক বেশি জায়গা। তো অনেকগুলা কম্পিউটার মিলে ধর একটা সার্ভার তৈরি হয়, অনেকগুলা কম্পিউটার মিলে একটা সার্ভার। তো সেই সার্ভার কি করে? এই বাংলাদেশের সবগুলো ওয়েবসাইটটা কিন্তু তার কন্ট্রোলে। হ্যাঁ, তো একইভাবে প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা আলাদা সার্ভার রয়েছে। তাহলে সার্ভারকে আমরা কি বলতে পারি? কেন্দ্রীয় কম্পিউটার। আমরা কোনো কিছু সার্চ করলে সেটা কিন্তু সার্ভার আমাদেরকে কি করে দেয়, আমরা সেটা খুঁজে পাই। তাহলে সার্ভারকে আমরা কি বলতে পারি? সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যেখানে বিভিন্ন ওয়েব পেজ, ডেটা, সফটওয়্যার সংরক্ষিত থাকে, এবং নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে আমরা সেটাকে কি করি? ব্যবহার করি। ক্লায়েন্ট কি? ধরো তুমি একটা সার্ভার থেকে একটা কোনো কিছু সেবা নিচ্ছ, তাহলে তুমি ক্লায়েন্ট। সার্ভার হচ্ছে দিবে, আর ক্লায়েন্ট কি করবে? গ্রহণ করবে। ধরে নাও আমি যদি একটা কাজ করি একটা ওয়েবসাইটে, ধর আমি কি করবো, তোর ভাবির জন্য চুড়ি কিনবো, তাহলে আমি নিশ্চয়ই কি করব? এই চুড়ির একটা ওয়েবসাইটের নাম বলতো দেখি, আমি তো জানি না, এর আগে কিনি নাই। তো ধর তোর ভাবির জন্য একটা আমি চুড়ি কিনবো, একটা চুড়ি না, একগুচ্ছ চুড়ি কিনবো। হ্যাঁ, তো আমি কিন্তু অনেক রোমান্টিক একটা মানুষ, বুঝতে পারলি? তো একগুচ্ছ চুড়ি কিনবো। তো এই চুড়িগুলা যে কিনবো, সেইটার জন্য ধর একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে চুড়িবাড়ি.com। ওয়েবসাইটের নাম কি? চুড়িবাড়ি.com। তাহলে আমি কি করব? সেই চুড়িবাড়ি.com দিয়ে সার্চ করব। সার্চ করার পর তো আমার সামনে চলে আসবে, কিন্তু আমার সামনে নিয়ে আসলোটাকে, দিলোটাকে, এটা আমি সার্চ করার পরে কার মাধ্যমে সার্চ করলাম? ওই যে সার্চ করলাম হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, ঠিক আছে। সেটা তৈরি হয়েছিল কিন্তু দিয়ে আমরা একটা ওয়েবসাইট পাচ্ছি। সেই ওয়েবসাইটটা তৈরি হয়েছিল কিন্তু HTML দিয়ে, বা এটা মৌলিক আরো অন্যান্য ভাষা ব্যবহার করা হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। মানে মানুষের ল্যাঙ্গুয়েজ না, ওয়েবসাইট ডেভেলপের ল্যাঙ্গুয়েজ। আর কিছু প্রোটোকল রয়েছে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, সার্ভার হচ্ছে তোমাকে যে সবকিছু তুমি চাচ্ছ যার কাছে, এবং যে তোমাকে প্রদান করতেছে। তুমি যখন যে ওয়েবসাইট চাচ্ছ বা যে পেজ চাচ্ছ, তোমাকে যে দিচ্ছে সে হচ্ছে সার্ভার, আর তুমি গ্রহণ করছো, তুমি কি বলতো? ক্লায়েন্ট। হ্যাঁ,
তো ক্লায়েন্ট একটু পড়বা যে তুমি একটা ক্লায়েন্ট হইতে হলে তুমি ক্লায়েন্টও একটা কম্পিউটার আর কি। তাহলে কম্পিউটারের ভিতরে কি থাকে, এই কিবোর্ড মাউস মনিটর থাকে, হ্যান ত্যান। ওয়েব সার্ভার, দেখো এই যে সার্ভার বলছে, এখানে আবার বলছে ওয়েব সার্ভার, আসলে তেমন কিছু না, বোঝানোর চেষ্টা করছে। ওয়েব সার্ভার বলতে আর সার্ভার বলতে, সার্ভার মানে কেন্দ্রীয় কম্পিউটার, আর ওয়েব সার্ভার বলতে এমন একটা কেন্দ্রীয় কম্পিউটার যেটা এখানে 24 ঘন্টা তোমাকে কি করছে, সার্ভিস দিচ্ছে। ওয়েব পোর্টাল, দেখো পোর্টালটা কি, দেখো এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস। পোর্টালটাকে তুমি এভাবে কল্পনা করতে পারো, ধরো এমন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা পেজ, সেই পেজে যে এখানে লেখা আছে যে অনেকগুলা তোমার কি করা আছে, অনেকগুলা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। যদি কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে বা কোনো একটা ওয়েব পেজে যদি অনেকগুলো ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, জরুরি প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, সেটাকে আমরা বলতে বলি ওয়েব পোর্টাল। ধরে নাও এখানে লেখা আছে যে www.icc.com, তারপর ধরে নাও লেখা আছে www. হ্যাঁ e-seva.com, ধরে নাও লেখা আছে www. হ্যাঁ তারপরে লেখা আছে দারাজ.com, তারপরে ধরে নাও লেখা আছে www. কি লিখবার বল একটা ওয়েবসাইটের নাম, ধর আমি বলছি eec.com, তাহলে এগুলো কি ওয়েবসাইট না? এখন এই ওয়েবসাইট গুলা লিঙ্ক গুলা ধরে নাও, এগুলো কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক বা বলতে পারো হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এগুলোকে হাইপার লিঙ্ক করে দেওয়া আছে। ধরে নাও এগুলো নাম, এখন এটাতে সার্চ করলে আমাকে ICC.com এ নিয়ে চলে যাচ্ছে, ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আমি এখন ই সেবাতে ক্লিক করলে আমাকে ই সেবার যে ওয়েবসাইট সেখানে নিয়ে চলে যাচ্ছে। আমি ইসি তে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমাকে ইসি এর ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এমন একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের পেজ, একটা ওয়েবসাইট এটা ধরে না আলাদা, যে কি করছে অনেকগুলা ওয়েবসাইটের লিঙ্ক একসাথে রেখেছে, সাজিয়ে রেখেছে, এবং এটাকে আমরা বলতে পারি একটা পোর্টাল। হ্যাঁ এভাবে কল্পনা করতে পারো যে তোমার বাসায় বাস স্ট্যান্ডে কি হয়, অনেকগুলো বাস কিন্তু এক জায়গায় জড়ো হয়, তো এরকম একটা পোর্টাল আর কি। যেখানে কি হবে, যেখানে মূলত অনেকগুলো কি হবে বলতো, লিঙ্ক, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক সাজানো থাকবে। ইন্টারনেট প্রোটোকলটা কি, নিশ্চয়ই তোমাদেরকে জানতে হবে যে তোমার এই যে ওয়েবসাইটটা ডেভেলপ করলা, তোমার তথ্যগুলোকে কি করতে হবে, সংরক্ষিত রাখতে হবে, সেগুলোকে তো প্রোটোকল দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি তো আর যা তা ইচ্ছা করলে করতে পারো না। তো এই যে নিয়ম কানুন, এগুলোকে আমরা মূলত প্রোটোকল বলি। তোমরা একটু পড়ে নিও। HTTP এটা কিন্তু আসতে পারে ক নম্বরে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, পড়ে নিও। তারপরে আমরা স্লাইডে যাই। দেখো এবার স্লাইডে আরো কি রয়েছে, FTP মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। FTP মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি একটি TCP বা IP প্রোটোকল, যা দুইটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে। যাই হোক তোমরা একটু কনফিউজ হইতে পারো, আমি আরো একটু ক্লিয়ার করে দিই। HTTP-টা কি, ধরে নাও আমি যদি বলি এটা সার্ভার, HTTP-টা কি আমি একটু ভালো করে বুঝাই। ধরে নাও এটা একটা সার্ভার তো বুঝো, সার্ভার মারভার হয়ে গেছে, তাহলে এটা সার্ভার। এটা একটা কম্পিউটার, এটা একটা সার্ভার। হ্যাঁ আর এটা একটা কম্পিউটার, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে এটা সার্ভার আর এটা হচ্ছে ক্লায়েন্ট। দেখো এই ক্লায়েন্ট যদি সার্ভারের কাছ থেকে কোনো কিছু নেয়, বা এই সার্ভার যদি ক্লায়েন্টকে কোনো কিছু দেয়, তাহলে সার্ভার এবং ক্লায়েন্টের মাঝখানে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা কি নাই? অবশ্যই নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে, এবং এই নিয়ম শৃঙ্খলাগুলোকে আমরা বলি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে কি বললাম, সার্ভার এবং ক্লায়েন্টের মাঝখানে কোনো কিছু, কোনো একটা ওয়েবসাইট, ওয়েব পেজ, কোনো তথ্য, যে কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে যে নিরাপত্তা বা যে প্রোটোকল, সেটাকে আমরা বলি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর FTP-টা কি, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। বুঝতে পেরেছো? এটা কেমন, ধরে নাও তোমার এটা একটা কম্পিউটার, এটা কিন্তু সার্ভার বলিনি, এটা একটা কম্পিউটার, আর এটার একটা কম্পিউটার, ঠিক আছে? এখন এই দুইটা কম্পিউটারের মধ্যে কোনো কিছু আদান প্রদান হচ্ছে। এখন আমি কিন্তু বলিনি এটা সার্ভার, এটা এমনি একটা নর্মাল কম্পিউটার 1, এটা হচ্ছে একটা নর্মাল কম্পিউটার 2। এদের মাঝখানে যদি কোনো কিছু আদান প্রদান হয়, সেক্ষেত্রে যে নিরাপত্তাটা দেবে সেটাকে আমরা বলি ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি রে আজকের ক্লাসে দেখো, আপলোড তো বোঝো, কোনো কিছু ধরে নাও তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করো না, আপলোড বুঝাইতে হবে তোমারে, তোমরা টিকটকের বাসিন্দা, আপলোড বুঝাইতে হবে। দেখো ডাউনলোড কি, ডাউনলোড এটাও তো বোঝো, কোনো কিছু
ডাউনলোড করে নিলে তোমরা, হ্যাঁ। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করা হয়, ব্লগ ওয়েবসাইট, যেগুলো নিয়ে ব্লগ করা হয়, লেখালেখি করা হয়, নিউজ পোর্টাল। আরে ভাইয়া, পোর্টাল মানে কি শিখেলাম? পোর্টাল মানে তো এমন একটা জায়গা যেখানে যে অনেকগুলা লিঙ্ক সাজানো থাকে, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক সাজানো থাকে, সেটাই তো পোর্টাল। লেখা আছে নিউজ পোর্টাল কি? তাহলে যে পোর্টালে অনেকগুলো ধরে নাও অনলাইন মিডিয়া বা নিউজের যে পত্রিকাগুলো রয়েছে, সেই পত্রিকাগুলোর ওয়েবসাইট সাজানো থাকে। ধরে নাও এরকম একটা পেজ, ওয়েবসাইটের একটা পেজ, সেখানে ধরে নাও বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকার মানে অনলাইন পত্রিকা, সেগুলো লিঙ্ক সাজানো আছে। তাহলে আমরা কি বলতে পারি? এগুলো, এটাকে একটা পোর্টাল বলতে পারি। এটা এবং কিসের পোর্টাল? এটা হচ্ছে নিউজ পোর্টাল, ঠিক আছে। যেমন এই যে bbc.com, এরকম রয়েছে তোমাদের প্রথম আলো.com। ডিএনএস, ডিএনএস মানে কি? ডোমেন নেম সিস্টেম। এটা আমি তোমাদেরকে আরেকটু পরে একটু বিস্তারিত বোঝাবো। ডোমেন নেম সিস্টেম মানে, হালকা করে একটু বলে দিই, নাহলে হয় না, ভুলেও যেতে পারি। তুমি একটা ওয়েবসাইট খুলবা, সেই ওয়েবসাইটের একটা নাম দিবা না? দিবা না বলো? অবশ্যই দিবা। তো এই নামটা তোমাকে কেউ না কেউ তো সার্চ করছে, কেউ না কেউ একজন মাথা তো আছে যে তুমি ওই নামটা রেজিস্ট্রেশন করছো, আর ওই নাম দিয়ে আর অন্য কেউ যেন ওয়েবসাইট খুলতে না পারে সেই নিরাপত্তাটা তো কেউ নিশ্চিত করছে না? সেটাকে আমরা বলতে পারি ডিএনএস বা ডিএনএস সার্ভার বা ডোমেন নেম সার্ভিস, ঠিক আছে। এসইও, দেখো এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই আমি প্রথমে বলেছি এটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাস, কিন্তু আরো অনেক কিছু মজার আছে যেগুলো পরীক্ষা 100% আসবে। ঘুমায় যাস না, পুরো ক্লাসটা কর। আমাকে তো চিনিস তোরা ভালো করে। মানে আমি কিন্তু এইভাবে ক্লাস বই দেখিয়ে কোনোদিন নিই না, আমার কিন্তু এগুলো সব আমি লিখে করি, তোদের টাইম বাঁচানোর জন্য আমি এটা করতেছি। দেখো, তো এই যে এসইওটা কি? এসইওর পূর্ণরূপ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পরীক্ষা আসতে পারে না এটা? অবশ্যই আসতে পারে। তারপরে দেখো আইএসপি, এগুলো একটু পড়ে নিও না তোমরা। ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, দেখো এটা অসংখ্যবার ক নাম্বার এসেছে। সার্চ ইঞ্জিন কি? তোমরা কি বলবা? সার্চ ইঞ্জিন হলো এমন একটা টুলস। আমি এটা লিখে দিই, পরীক্ষা আসলে তোরা বলবি যে ভাই আপনি করার নাই। হ্যাঁ, পরীক্ষা আসে এটা যেহেতু বারবার, তোরা বলবি ভাই আপনি লিখেন নাই বোর্ডে। হ্যাঁ, তখন আমারই দোষ, যত দোষ নন্দ ঘোষ, বলে না? তো সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন, ইঞ্জিন বানান তোরা বুঝে নিস। তাহলে আমি একটু বোঝাই, সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হলো এমন এক টুলস। তোর মাথা কি অবস্থা বলতো? হ্যাঁ, দেখো, এমন এক এমন এক টুলস যেটি যেটি ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস সেটা খুঁজে বের করি। হ্যাঁ, যেটি ব্যবহার করে কোনো কিছু আমরা খোঁজার চেষ্টা করি। আমার ভাষায় আমি লিখে দিলাম ভাই, পছন্দ না হলে তোরা বইয়ের ভাষা নে। চেষ্টা করি, এটা দিলে যে তোর কেটে দিবে তা না। হ্যাঁ, তাহলে সার্চ ইঞ্জিন কি? এমন একটা টুলস। হ্যাঁ, বসার টুলস না, কিন্তু এটা একটা টুলস, মেশিন, যন্ত্র, কল্পনা কর। এমন এক টুলস, হ্যাঁ, যেটি ব্যবহার করে কোনো কিছু আমরা খোঁজার চেষ্টা করি। খুঁড়া হয়ে গেছে, খোঁজার চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে সুন্দর করে, তোমাদের কই এটা কোথায় ছিল? এই যে দেখো, হ্যাঁ, ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা টুলসকে, এই যে কি লিখছে, ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্যকে খুঁজে বের করার টুলসকে সার্চ ইঞ্জিন বলে। ডোমেন নেম, ভাই রে ভাই, ফাটাফাটি একটা টপিক পাইছিস। এই টপিকটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তো চলো আমরা ডোমেন নেমটা একটু পড়ি। ডোমেন নেমটা কি? ডোমেন নাম হচ্ছে ওয়েবসাইটের নাম। ডোমেন নেমটা কি বললাম? কোন একটা ওয়েবসাইটের নাম থাকে না, সে নামটাকে আমরা বলতে পারি ডোমেন নেম। দেখো এখানে কিন্তু ওরা সুন্দর করে ভদ্র ভাষায় বলেছে যে আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আমি তোমাদেরকে একটু বলি, শোনো, একটু ঠান্ডা মাথায় ভাবো তো। কিছুক্ষণ আগে তোমরা আইপি অ্যাড্রেস পড়লা না? পড়েছো কি না পড়ো নাই বলো তো? পড়েছো। তুমি ধরো না একটা ওয়েবসাইট খুলবা, সে একটা ওয়েবসাইটের নাম দিবা কিনা বলো? ধরো আমি একটা ওয়েবসাইট বানাইছি, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www ডট ম্যাঙ্গোবাড়ি.com। এই যে দেখো www.mangoবাড়ি.com, দেখো এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা ডোমেন নেম। অনেকে বলে এই এতটুকু হচ্ছে ডোমেন নেম, কিন্তু তোমাদের মাহবুব রহমান স্যারের বইয়ে পুরো এটাকে মার্ক করে বলছে ডোমেন নেম। হ্যাঁ,
তো আমরা ধরে নিলাম এই পুরোটা হচ্ছে ডোমেন নেম। এখন তুমি যখন এইটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবা, দেখবে এটার জন্য একটা আইপি নিশ্চয়ই তৈরি হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে, একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। যতগুলো ওয়েবসাইট রয়েছে সবগুলো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস রয়েছে, এবং যার কারণে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কি হয় না, একই টাইপের মানে একই নাম দিয়ে দুইটা ওয়েবসাইট খোলা যায় না। তো ধরে নাও এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইট যেটা আমি খুললাম এটার জন্য একটা আইপি অ্যাড্রেস হচ্ছে কথার কথা এরকম 144.112.11.1। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপিটা আমি কিসে নিয়েছি, আমরা ডেসিমেলে নিয়েছি। আমরা তো জানি আইপি অ্যাড্রেসকে আসলে মূলত বাইনারিতে থাকে, বাইনারিতে কিন্তু 32 বিট হয়। এখন এখানে যদি 101.0.1.0.0.1 দিয়ে যদি 32টা বিট থাকে এবং 8টা করে প্রত্যেকটা ব্লকে কিন্তু 8টা করে বাইনারি, তাহলে দেখো তোমরা কি আসলে এত কিছু মনে রাখতে পারবা? এত বড় সংখ্যাটা কি মনে রাখা সম্ভব? আইপি অ্যাড্রেস 32 বিট মনে রাখা সম্ভব? মনে রাখলি উল্টাপাল্টা যদি হয়ে যায়, ধরে নাও যে 0 জায়গায় 1 হয়ে গেছে, 1 জায়গায় 0 হয়ে গেছে, এটা অনেক কঠিন না? তো সেটাকে আমরা শর্ট ফর্মে ডেসিমেলে নিয়েছি, ডেসিমেলে নিয়ে ধরে নাও এটা, তাহলে এটাকে আমরা বলছি আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটাই কি ব্যবহার করা হচ্ছে? এই আইপি অ্যাড্রেসটাই কি ব্যবহার করা হচ্ছে বলতো? এগুলো সংখ্যা না? এই যে 144, 112, 11, 1, এগুলো কি সংখ্যা না? সংখ্যা। আর এইটার আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কি বললাম যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট খুলতেছি, রেজিস্ট্রেশন করছি, তার আমরা একটা আইপি অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, ধরে নাও এটা আইপি অ্যাড্রেস। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি ওয়েবসাইটটা এই নাম দিয়ে সার্চ করো তাও পাবা, আবার তুমি যদি এই নাম দিয়ে সার্চ করো, মানে এইটা লিখে সার্চ করো যে কোনো ব্রাউজারে, তাও কিন্তু পাবে। এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তোমাদের রাউটারের কিন্তু একটা আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল, তোমার বাসায় যে ওয়াইফাই আছে সেটার কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। হ্যাঁ, নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি ভুলে গেলাম, আমার বাসায় নেটিস রাউটার আছে। তো ওই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করবা, ওয়েবসাইট পাবা। আবার ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করবা, কথার কথা ধরে নাও netisrouter.com যদি আমি লিখি, তাহলে নেটিস রাউটারের ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আবার ধরে নাও আমি যদি ওই নেটিস রাউটারের একটা আইপি অ্যাড্রেস রয়েছে ওটা দিয়ে সার্চ করি, তাও কিন্তু আমাদের নেটিস রাউটারের ওয়েবসাইটটা কি হবে, চলে আসবে। তো এখন দেখো আমি তোমাদের যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে, তার মানে আমরা বলতে পারি এইটা আর এটা আসলে একই জিনিস। এইটারও যা কাজ এইটারও তা কাজ, কিন্তু এটা হচ্ছে অঙ্ক দিয়ে লেখা আর এটা হচ্ছে আক্ষরিক অক্ষর দিয়ে লেখা। তাহলে এটাকে কি বলি আমরা? এটাকে তো আমরা আইপি অ্যাড্রেস বলি। এটাকে কি বলি? আইপি অ্যাড্রেস বলি। আইপি অ্যাড্রেস বলি, তাই না? তাহলে আমাদের এই ওয়েবসাইটের এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসটা তো আমাদের সংখ্যাই, আর এটার এটারও যে কাজ এটারও সে কাজ। এখন এটাকে আমরা বলছি ডোমেন নেম। কি বলছি? ডোমেন নেম। তাহলে এটাকে এইভাবে বলা যায় কিনা বলো তো, যে এই আইপি অ্যাড্রেসের, এটা তো আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের এটা কি অক্ষর দিয়ে লেখা না, আক্ষরিক যে রূপ সেটাই কি বলতো? ডোমেন নেম, যেটা তোমাদের বই লেখা আছে। তাহলে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এর, আইপি অ্যাড্রেসের আক্ষরিক, আক্ষরিক ইংরেজিতে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার, ক্যারেক্টার বানান তো খুব ডিস্টার্ব করলো রে, ক্যারেক্টার বানানটা খুব ডিস্টার্ব করলো। CHARECTR, ক্যারেক্টার। তাহলে আইপি অ্যাড্রেসের আক্ষরিক, আক্ষরিক বা ক্যারেক্টার রূপকে বা ফর্মকে, ফর্মকে ফর্মকে কি বলে? ডোমেন নেম বলে। কি বলে? ডোমেন নেম বলে। এখন শোনো, একটা মজার কথা বলি, হ্যাঁ? এগুলো তোমরা একটু নোট করো, কিন্তু ভুলে যেও না, হ্যাঁ? স্ক্রিনশট দিয়ে নাও, প্রয়োজনে মিশায় ফেলবো। তো ব্যাপার হচ্ছে যে আমি একটু ইরেজ করি এই জায়গাটা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও, ভিডিওটা থামিয়ে দেখো। সেটা মজার ব্যাপার হচ্ছে কি, ধরে নাও যে আমার একটা ওয়েবসাইটের নাম হচ্ছে www.mangobari.com। অনেক সময় দেখবো ওয়েবসাইটের নিচে পরে লেখা থাকছে .bt। তো মূলত আমরা এইটাকে কিন্তু আমরা অনেকগুলো পার্টে ভাগ করতে পারি, যেটা তোমাদের এইখানে দেওয়া আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দাঁড়াও, দেখো কোথায় হারিয়ে গেল, আগের পৃষ্ঠায় না? দেখো, তো মূলত আমরা একটু শুনে রাখো, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই যে অংশটা, আমি অন্য কালার নিই, এখান থেকে এখান পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে আমরা ডোমেন নেম বলে চিনি, তাই না? আমরা কি নেমে চিনি? ডোমেন নেমে চিনি। এখন এই যে .com লেখা আছে,
তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ডোমেন নেম। ডোমেন নেম, এটা হচ্ছে ডোমেন নেম। হ্যাঁ, ডোমেন বানান তোমাদের, হ্যাঁ ঠিকই আছে, ডোমেন নেম। আর এই ডোমেন নেমের এই যে এই যে শেষের যে অংশটা, ডট দিয়ে যে অংশটা, ডট কম, আমি কোন কালি নিই, কলকালি নিই, দাঁড়াও, ডট কম, এই যে খেয়াল করো এই অংশটা ডট কম, এইটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। কি বলা হয়? টপ লেভেল ডোমেন। আবার দেখো এখানে ডট দিয়ে এখানে কিন্তু আবার বিডি লেখা আছে না, এই বিডিটাকে বলা হয় কান্ট্রি ডোমেন। কি বলা হয়? কান্ট্রি ডোমেন। অর্থাৎ এই বিডি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা বাংলাদেশের ওয়েবসাইট, এটা একটা বাংলাদেশের ওয়েবসাইট। তাহলে আমরা কি শিখলাম? তাহলে এই টোটালটা হচ্ছে একটা কি বলতো ডোমেন নেম, এবং এই ডোমেন নেমের শেষের যে অংশটি, সে অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। কি বলা হয়? সে অংশটিকে বলা হয় টপ লেভেল ডোমেন। এই অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, এই অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। এবং টপ লেভেল ডোমেনের পরে যে অংশটা থাকে এটাকে আমরা বলি কান্ট্রি ডোমেন, অর্থাৎ এটা কোন দেশের ওয়েবসাইট সেটা আসলে মূলত নির্ধারণ করে। তো তোমাদের একটু পরের স্লাইডে যে দেখাও, দেখো আমরা তাহলে এখানে কি পাইলাম, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। টপ লেভেল ডোমেনটা আসলে কি করে? ধরে নাও আমি যদি লিখি ডট কম, আসলে ডট কম দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কমার্শিয়াল। কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? কমার্শিয়াল। আর কমার্শিয়াল মানে কি বলতো? বাণিজ্যিক। কমার্শিয়াল মানে কি? বাণিজ্যিক। তার মানে এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। যদি কোনো ওয়েবসাইটের শেষে ডট কম লেখা থাকে ওটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। ধরে নাও কোনো ওয়েবসাইটের শেষে লেখা আছে ডট এডু। এডু মানে কি? এডুকেশনাল। এডু মানে এডুকেশনাল। তাহলে এডুকেশনাল মানে কি? শিক্ষামূলক। এডুকেশনাল মানে কি? শিক্ষামূলক। অর্থাৎ কোনো ওয়েবসাইটের শেষে যদি ডট এডু লেখা থাকে ওইটা একটা শিক্ষামূলক ওয়েবসাইটের ওয়েবসাইট। ঠিক আছে? ধরে নাও কোন একটা ওয়েবসাইটের শেষে এখানে লেখা আছে অর্গ। অর্গ মানে কি? অর্গ মানে হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশন মানে তো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান। অর্গানাইজেশন মানে কি বললাম? অর্গানাইজেশন মানে হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। অর্গানাইজেশন মানে হচ্ছে সেবামূলক, সেবামূলক, নাম শোনো নাই? প্রতিষ্ঠান। ধরে নাও তোমরা শুনছো না, হু, শুনছো না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, তারপরে ইউনিসেফ, এই টাইপের অর্গানাইজেশনগুলোর নাম শোনা নাই? এদেরকে বলা হয় ডট অর্গ। ওই ওয়েবসাইটগুলো মানে ওই ধরনের যেগুলো হচ্ছে তোমার সেবামূলক অর্গানাইজেশন, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান বলি। সেগুলোর ওয়েবসাইটের শেষে কিন্তু তোমরা দেখবা ডট অর্গ লেখা আছে। অর্গ মানে হচ্ছে অর্গানাইজেশন। তো এই যে ডট কম থাকলে কমার্শিয়াল, এডু থাকলে এডুকেশনাল, ওয়ার্ক থাকলে অর্গানাইজেশন মানে হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যদি এমআইএল মিল থাকে তাহলে বুঝে নিবা এটা হচ্ছে মিলিটারিদের। ওখানে যদি ডট নেট থাকে তাহলে বুঝবা এটা নেটওয়ার্কের ওয়েবসাইট, এই আর কি। আর ডট বিডি তো বুঝলাই যেটা আসলে কান্ট্রি নির্দেশ করে। এখানে যদি বিডি না থেকে লেখা থাকে পিকে তাহলে কি বুঝবো? এটা পাকিস্তানের ওয়েবসাইট। ধরে নাও আইএন লেখা আছে তার মানে ইন্ডিয়ার ওয়েবসাইট। এই পাশে একটু যাও তাহলে বুঝবা এই যে ডট কম, কম মানে হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যেমন এই যে মাইক্রোসফট ডট কম অর্থাৎ মাইক্রোসফট একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। ডট গভ, গভ মানে গভর্নমেন্ট বা সরকারি প্রতিষ্ঠান। প্রত্যেকটা সরকারি ওয়েবসাইটের শেষে কিন্তু দেখবা ডট গভ লেখা আছে। অর্থাৎ টপ লেভেল ডোমেনটা কি বলতো? ডট গভ। তারপরে যে ডট মিল মিলিটারিদের, ডট এডু, এডু মানে এডুকেশনাল। এডু মানে কি বলতো? এডু মানে হচ্ছে এডুকেশনাল। তারপরে ডট নেট, নেট মানে নেটওয়ার্ক সার্ভিস। ডট অর্গ, অর্গ মানে অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠান। ইন্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সংস্থা। অর্থাৎ কোন একটা ডোমেন নেমের শেষে যে অংশটা অর্থাৎ টপ লেভেল ডোমেন পড়লাই তো, সেই টপ লেভেল ডোমেনটা দেখে বোঝা যায় এটা কি ধরনের ওয়েবসাইট। তাহলে এর গুরুত্ব রয়েছে। আর কান্ট্রি ডোমেন দেখে বোঝা যায় এটা কোন দেশের ওয়েবসাইট। ঠিক আছে? এই যে কান্ট্রি ডোমেন গুলা দেওয়া আছে। এআর, এআর মানে কি? আর্জেন্টিনা। এইউ, এইউ মানে কি? অস্ট্রেলিয়া। বিডি মানে কি? বিডি মানে বাংলাদেশ। বিটি মানে কি? বিটি মানে ভুটান। বিটি মানে ভুটান। সিএন মানে চায়না। তারপরে ইজি মানে হচ্ছে ইজিপ্ট মানে মিশর। আইডি মানে হচ্ছে ইন্দোনেশিয়া। আইএন মানে হচ্ছে ইন্ডিয়া। জেপি মানে হচ্ছে জাপান। তারপরে কি এলকে মানে লঙ্কা মানে শ্রীলঙ্কা। তারপরে এখানে কি ছিল? এমআই মানে মালয়েশিয়া। এনএল মানে কি? নেদারল্যান্ড। এরকম এই যে পিকে পাকিস্তান, এশিয়া সৌদি আরব, টিএস থাইল্যান্ড, টিআর তুর্কি বা তুরস্ক, ইউকে যুক্তরাষ্ট্র, ইউএস মানে হচ্ছে যুক্তরাজ্য। তো এগুলো হচ্ছে ধরে নাও কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলাম www ডট ট্রাম্প দাদু ডট, এখানে কি কম লিখবা? এখানে ধরে নাও লিখলাম কম, কম
ডট ধরে নাও এখানে লেখা আছে ইউএস ইউএস। তাহলে ট্রাম্প দাদু এই যে এই টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেন নেম, এবং এটাকে আমরা বলবো হচ্ছে টপ লেভেল ডোমেন। এটাকে কি বলবো? তোমাদের ট্রাম্প দাদু খুব জ্বালাচ্ছে গো, তেলের দাম বাড়ায় দিল। হ্যাঁ দেখো এই যে ডট কম হচ্ছে এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেন। তার মানে এটা হচ্ছে ট্রাম্প দাদু, এটা হচ্ছে একটা কি বলবো তোমাকে, এটা একটা টপ লেভেল ডোমেন। তাই এটা দেখে বোঝা যাচ্ছে এটা বাণিজ্যিক বা কমার্শিয়াল ওয়েবসাইট। আর ডট ইউএস, ইউএস মানে হচ্ছে ইউএস এর একটা কি বলতো ওয়েবসাইট, এটা হচ্ছে কান্ট্রি ডোমেন। যাই হোক এটা তোমরা বুঝলা। এবার আমরা পড়বো হচ্ছে ইউআরএল। কি পড়বো? ইউআরএল। এবার আমরা পড়বো ইউআরএল, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি এই যে প্রত্যেকটা টপিক ধরা ধরে পড়াচ্ছি, শেষ সময় এসা কে পড়াবে বল? এই যে রাত 1টা পার হয়ে গেল, তোদেরকে এভাবে কে পড়াবে বল? হাই, এবার আমরা কি পড়বো ভাইয়া? ইউআরএল। ইউআরএল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু পরীক্ষায় এসেছে অনেকবারই। হ্যাঁ, ইউআরএল মানে হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এখন তোমাদের বই আবার ইউনিফর্ম লিখছে, এই বইয়ে আগে পড়ছিলাম এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ইউনিফর্ম অথবা ইউনিভার্সাল, যে কোনো একটা, ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম। ইউনিফর্ম। তারপর হচ্ছে আরে হচ্ছে রিসোর্স, আরে কি বলতো? রিসোর্স, SOURC, রিসোর্স। আর এল হচ্ছে লোকেটর, এলে কি বলতো? লোকেটর। তাহলে ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএলটা তোমাদেরকে আমি একটু ভালো করে বুঝাই। আমরা কিন্তু বলি এই লিংক দে, লিংক দে বলি না? ধরে নাও যে যে কোনো কিছু লিংক, ভাইয়ার ক্লাসের লিংক দে, হ্যাঁ, তারপর ওয়েবসাইটের লিংক দে। তো আমরা এই লিংক গুলা চাই, ফেসবুক আইডির লিংক দে বলিস না, ও টিকটকের লিংক দে। এই যে তোরা লিংক করিস, তো লিঙ্ক গুলা আসলে তোরা যদি একটু অ্যানালাইসিস করিস দেখবি এই লিঙ্ক গুলা এইভাবে এই অবস্থায় থাকে। কি অবস্থায়? প্রথমে থাকে হচ্ছে https/www ডট, ধর একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ, ধর এরকম minhajedulab.com, ধর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, এখন আমার এই ওয়েবসাইটের কাজ কি আমি তোদেরকে একটু বুঝাই। ধর এটা আমার একটা ওয়েবসাইট, ভালো করে শিখে নাও। হ্যাঁ ভাইয়া, আমাদের এটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে এডুল্যাব, মিনহাজ এডুল্যাব, এডুল্যাব, মিনহাজ এডুল্যাব। এখন এই ওয়েবসাইটের ভেতরে এখানে লেখা আছে, কথার কথা, এখানে লেখা আছে হচ্ছে আইসিটি, আইসিটি, এখানে লেখা আছে ইংলিশ, ইংলিশ। এখন তুই যদি আইসিটিতে ক্লিক করিস তোকে আরেকটা পেজে তো নিয়ে যাবে না? নিয়ে যাবে না? নিয়ে যাবে। এখন ওই আইসিটির পেজে নিয়ে গেল, আইসিটির পেজে নিয়ে যে লেখা আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। ধর তুই চ্যাপ্টার 4 এর ক্লাস করবি, তাহলে তুই চ্যাপ্টার 4 এ ক্লিক করলি, ক্লিক করলে তো তোকে আবার আরেকটা পেজে নিয়ে যাবে নাকি? ধর এবার হচ্ছে তুই একটা পিডিএফ চাচ্ছিলি, এবার হচ্ছে চ্যাপ্টার 4। এখন চ্যাপ্টার 4 এর ক্লাস নিবি, ক্লাস করবি, ক্লাস করলে তো সেটা MP4 অবস্থায় থাকবে, আর মানে ক্লিক করলেই আসলে ওপেন হবে। আর তুই যদি ক্লাসের পিডিএফ চাস তাহলে ক্লাস পিডিএফ, পিডিএফ। তো দেখ একটু মনোযোগ দিয়ে দেখ। তুমি আসলে আমি তুই তাকার করতেছি, মনে কিছু নিও না ভাইয়া, এগুলো বলে অভ্যাস হয়ে গেছে অফলাইনে স্টুডেন্টদেরকে। ধরো ডট পিডিএফ, আমি এইটা চাই, আমি এইটা চাই, আমি কি চাই? আমি চাই মিনহাজ স্যারের আইসিটি ক্লাসের 4 নাম্বার অধ্যায়ের পিডিএফটা চাই। তো কি করলা? তুমি প্রথমে মিনহাজের ল্যাবে গেলা, কথার কথা, সেখান থেকে আইসিটি তে ক্লিক করলা, তাহলে তোমাকে আইসিটির পেজে নিয়ে গেল। সেখান থেকে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তোমার চ্যাপ্টার 4 এর দরকার, চ্যাপ্টার 4 এ ক্লিক করলা, তখন তোমাকে এখানে নিয়ে গেল। আসলে কিভাবে এটা তৈরি হবে দেখো। ধরুন minhajellab.com ছিল, ভালো কথা। এখন তুমি আইসিটি তে যখন ক্লিক করলা, এখানে দেখবা স্ল্যাশ দিয়ে আইসিটি একটা অংশ তৈরি হয়ে যাবে। আইসিটি ক্লিক করার পর আবার চ্যাপ্টার 4, তাহলে এখানে দেখবা আবার তৈরি হয়ে যাবে চ্যাপ্টার 4। ধরে নাও আবার তুমি এবার এখান থেকে ক্লিক করছো কাকে? চ্যাপ্টার 4 থেকে। এবার ক্লাস ডট পিডিএফ না? ক্লাস ডট পিডিএফ না? আমি একটু তোমাদের বলি, এটা আটাবো কি করে রে? জায়গায় তো হলো না, একটু ইরেজ করি, একটু ইরেজ করি, কষ্ট করো না, কষ্ট নিও না, একটু ইরেজ করি। আমি এটা আবার ঠিক করে দিচ্ছি। কেমন ছিল? ধরে নাও https://www.minhajedulab.com, এরকম ছিল তাই না? এইটা তো বুঝতে পারছো, এটা কিন্তু ডোমেন নেম।
হ্যাঁ, আর এটা হচ্ছে প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল কি, ওই যে কোন একটা সার্ভার থেকে তুমি ক্লায়েন্ট কোন একটা সেবা গ্রহণ করছে, এদের মাঝখানে যে প্রোটোকল সেটাকে আমরা বলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিস। এসে কি বলতো, সার্ভিস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিস। তো শোনো, .com, এখন তুমি কোথায় ছিল, ওয়েবসাইটে ঢুকলা, আইসিটি তে ক্লিক করছো, স্ল্যাশ দিয়ে আইসিটি নামের একটা কি ওপেন হবে, ওই পাশে একটা অ্যাড হয়ে যাবে। এবার চ্যাপ্টার 4 এ ক্লিক করছো, আবার এখানে চ্যাপ্টার 4 এখানে অ্যাড হয়ে যাবে। এখন তুমি চ্যাপ্টার 4 এর কোনটা চাও, ক্লাসের পিডিএফ চাও, তাহলে এখানে ক্লিক করছো, তো এখন এখানে উঠে যাবে হচ্ছে class.pdf। এইটাকে আমরা বলি মূলত লিংক। এটাকে আমরা কি বলি বলতো, লিংক। এই পুরোটা হচ্ছে লিংক। এখন শোনো, এই লিংকটা যদি তুমি তোমার বান্ধবীকে দিয়ে দাও, তাহলে তোমার বান্ধবীর এইখানে যাইয়া এইখানে যাইয়া এইখানে যাইয়া এইখানে যাওয়ার প্রয়োজন হবে না। এই লিংকটা তোমার বান্ধবীর ইনবক্সে দিয়ে দিয়েছো, তোমার বান্ধবী ওটাতে ক্লিক করবে, ডাইরেক্ট সে পিডিএফ এ সে পেজটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে সে পড়া কিন্তু A+, আর এইদিকে তুমি বান্ধবীকে এই পিডিএফ সাপ্লাই করতে করতে নিজের আর পড়াশোনার কিন্তু খোঁজ খবর নাই। মজা করলাম। শেষ সময় এসে খুব সিরিয়াসলি একটু পড়াশোনা করো। এখন টুনাটুনির সংসার ফেসবুকে রাখা যাবে না, বুঝতে পারছো? টুনাটুনির সংসার বলতে ফেসবুকে তোমাদের কত কি হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাবুর নাম হবে অমুক, হ্যাঁ, আমাদের বাবু আমার মতন দেখতে হবে, না না আমার মতন দেখতে হবে, হ্যাঁ, আমাদের বাবুকে আমি আর্মি বানাবো, আরেকজন বলবে, টুনা বলবে না আর্মি না, আমাদের বাবু কি হবে, পুলিশ হবে, আর আবার বলবে না না আমি পুলিশের চাকরি করতে দিব না, এরা ঘুষ খায়, বলবে যে আমি বিসিএস ক্যাডার করব। এই যে টুনাটুনির সংসার তোমাদের চলে। যাই হোক, ফজরের সময় তোমাদেরকে কল দিয়ে ডেকে নামাজের জন্য দাওয়াত দেয়। তো আপনাদের এই যে পীরে আউলিয়া, হ্যাঁ, তো এদের সাথে একটু চ্যাটিং ফ্যাটিং গুলা বন্ধ করেন। সে সময় আপনি লিঙ্ক দিচ্ছেন, সে পড়াশোনা করে ঠিকই ভালো জায়গায় চলে যাবে, একটা ভালো ভার্সিটিতে পড়বে, আপনাকে আর মনে রাখবে না। হ্যাঁ, যাই হোক, তাহলে এই পুরোটাকে আমরা কি বলি বলো তো, পুরোটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক। এটাকে আমরা বলি লিঙ্ক। আসলে এই লিঙ্ক না, এটারই ভদ্র নাম হচ্ছে ইউআরএল। এটারই ভদ্র নাম কি বলতো, এটারই ভদ্র নাম হচ্ছে ইউআরএল, যেটার পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রিসোর্স লোকেটর অর্থাৎ নির্দিষ্ট কোনো ঠিকানা খুঁজে পেতে আমরা যেটা ব্যবহার করি, বা নির্দিষ্ট কোনো ওয়েব পেজ খুঁজে পেতে আমরা যেটা ব্যবহার করি, বা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট এর নির্দিষ্ট কোনো ওয়েব পেজ খুঁজে পেতে আমরা যেটা ব্যবহার করি, সেটা ইউআরএল। ওই যে নির্দিষ্ট এটাই তুমি খুঁজে পাবা, এটা যদি লিঙ্কটা দিয়ে দাও। আর তুমি যদি লিঙ্কটা এত দূর দাও, এত দূরের লিঙ্ক দাও, তাহলে এই পেজে আসবে। তুমি যদি এত দূরের লিঙ্ক দাও, তাহলে এই পেজে আসবে। এত দূরের লিঙ্ক দাও, এই পেজ পর্যন্ত আসবে। এত দূরের লিঙ্ক দাও, তাহলে এই যে এইটার পরে যে পেজটা ওপেন হবে, সেই পেজটা পর্যন্ত, মানে হচ্ছে ক্লাস পিডিএফ, এই পিডিএফ এর এই পর্যন্ত ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমি যেটার জন্য এত কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা পরীক্ষা আসে। এটার বিভিন্ন অংশ রয়েছে। এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে প্রোটোকল। কি বলতো, প্রোটোকল। আর এই অংশটার নাম হচ্ছে ডোমেন নেম। কি বলতো, ডোমেন নেম। তাহলে এই পুরো অংশটার নাম হচ্ছে ডোমেন নেম। দেখো, এই যে তোমার উদ্দেশ্য ছিল এই পিডিএফটা পাওয়ার, এটাকে আমরা বলি ফাইল। কি বলি বলতো, ফাইল। আর এই ফাইলটা পেতে তোমাকে বেশ কিছু জিনিস ক্রস করে যেতে হলো না? এই যে আইসিটি চ্যাপ্টার 4, এগুলো হচ্ছে পথ, মানে ইংরেজিতে বলা হয় পাথ। তো তোমাদের বইয়ে কন্ডাক্টরি পাথ বলে, তো এটাকে পাথ বলা হয়, PATH, পাথ। পাথ মানে পথ। তার মানে এই ভাগগুলো একটু কিন্তু জেনে রাখবা। কখনো যদি ইউআরএল কি আসে, তাহলে প্রথমে এটা বলবা ইউআরএল এর পূর্ণরূপ ইউনিভার্সাল অথবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। বুঝতে পারলা? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপরে বলবা ইউআরএল কি, বলবা নির্দিষ্ট কোনো ওয়েব পেজ খুঁজে পেতে যা ব্যবহার করা হয় তাকে আমরা ইউআরএল বলতে পারি। তাকে আমরা কি বলি, ইউআরএল বলে। সংজ্ঞা এটা আর তুমি তোমার মন মতন দিতে পারো, বই থেকে একটু পড়ো। হ্যাঁ, এই যে লেখা আছে, কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। হ্যাঁ, দেন এগুলো একটু পড়ো তোমরা। ওয়েব প্রোটোকল, এই যে এটা দেখো, এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে, এই যে HTTP, এটাকে কি বলা হয়, প্রোটোকল। আর এখান থেকে এখান পর্যন্ত এটা কি বলতো, ডোমেন নেম।
আর তোমার দরকার ছিল এটাকে আমরা বলি ফাইল বা এক্সটেনশন, বাড়তি অংশ। আর এইটার আগে এই যে একটা অংশ, এটাকে বলা হয় হোম। এই হোমটা ক্রস করে তোমাকে এখানে যেতে হচ্ছে, এটাকে বলা হয় পাথ বা পথ, ঠিক আছে? তো এগুলো নিয়ে আবার কথা বলা আছে, প্রোটোকল কি, হ্যাঁ প্রোটোকল কি, এই যে প্রোটোকল কি, এই যে তারপরে কোলন দিতে হয়, যে ডাবল স্ল্যাশ দিতে হয়, এগুলো নিয়ে পড়াশোনা আছে, এগুলো তোমরা একটু রিডিং দিয়ে নিও, ঠিক আছে? এরপরে আমাদের আলোচনা হচ্ছে কি বলতো, আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য। ভাই আইপি অ্যাড্রেস তো একরকম জিনিস আর ইউআরএল তো আরেক রকম জিনিস। আইপি অ্যাড্রেসটা কি ছিল? আইপি অ্যাড্রেসটা ছিল কি যে আইপি অ্যাড্রেসটা কি ছিল, প্রত্যেকটা ডিভাইস, যে সকল ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে পারে তাদের একটা অনন্য ঠিকানা থাকে, তাই আইপি অ্যাড্রেস বলে। একইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অনন্য ঠিকানা থাকে, তাকে আইপি অ্যাড্রেস বলে। আর ইউআরএলটা কি রে ভাই? ইউআরএল হচ্ছে নির্দিষ্ট কোনো ওয়েব পেজকে খুঁজে পেতে আমরা যেটা ব্যবহার করি, যে লিঙ্কটা ব্যবহার করি, সেই লিঙ্কটাকে বলা হয় ইউআরএল। এই যে পার্থক্যগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ো, এগুলো আশা করি বুঝতে পারবা, কারণ আমি তোমাকে আইপি অ্যাড্রেস কি সেটাও পড়ালাম, ইউআরএল কি সেটাও পড়ালাম। দুইটা ভিন্ন জিনিস, দুই প্রান্তের জিনিস। তবে আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেমের পার্থক্যটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু বেশ, এটাও গুরুত্বপূর্ণ, একটু পড়ে রাখো। আর এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেটা কি? আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা কিসে থাকে? অঙ্কতে থাকে। আর ডোমেন নেমটা কি? সেটারই কি বলতো আক্ষরিক রূপ। তাহলে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে তাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, তাকে আইপি অ্যাড্রেস বলে। আর ডোমেন নেমটা কি? প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কি বলতো নাম থাকে, সেই নামটাকে আমরা বলি ডোমেন নেম। অথবা বলতে পারি কোন একটা ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসের আক্ষরিক রূপকে কি বলা হয়? ডোমেন নেম বলা হয়। এই জায়গায় একটু পড়ে আমি পড়া দিয়েছি এগুলো সব, ঠিক আছে? আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখো, ওয়েবসাইটের প্রকারভেদ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওয়েবসাইটের প্রকারভেদ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওয়েবসাইট মাইট হয়ে যাচ্ছে, সাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ পরীক্ষা কিন্তু বহুতবার এসছে। ক নাম্বারে? এই ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাইয়া বলতো? ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি ভাইয়া? একটা হচ্ছে স্ট্যাটিক, একটা কি বলতো স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক। আর একটা হচ্ছে ভাইয়া কি বলতো ডাইনামিক, ডাইনামিক। তাহলে ওয়েবসাইট কয় প্রকার? একটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। চলো সংজ্ঞাটা একটু তোমাকে মুখস্থ করায় দিই। কিছু ওয়েবসাইট রয়েছে যেটি কিনা পূর্বে থেকে নির্ধারিত তথ্য প্রদর্শন করে। হ্যাঁ, আমি তোমাকে কি করে বুঝাই? আচ্ছা, স্ট্যাটিকটা বোঝানোর আগে তোমাকে আমি ডাইনামিকটা বুঝাই। তোমরা কি এরকম কোনো ওয়েবসাইট দেখেছো? ক্রিকেট খেলা দেখা হয়, ধরে নাও crickbuzz.com। সেখানে কি করা হয়? তোমার কি আগে থেকে তথ্য প্রদর্শন করা হয়, না প্রত্যেকটা তথ্য আপডেট করা হয়? ধরে নাও বল 5 বল ছিল 6 বল হলো, তাহলে 6 বল দেখাচ্ছে। তিন উইকেট ছিল, 1 উইকেট পড়ে গেল, তাহলে 4 উইকেট দেখাচ্ছে। তার মানে প্রত্যেকটা তথ্য কি হচ্ছে? আপগ্রেড হচ্ছে। কে ব্যাটে নামছে, কার পরে নামছে, সবগুলো দেখাচ্ছে না? তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর ধরুন এমন একটা ওয়েবসাইট যেখানে এরকম তথ্য মানে পরিবর্তন হয় না, পরিবর্তন করা যায় না, আগে থেকে কোনো নির্দিষ্ট তথ্য কোন একটা ওয়েবসাইটে প্রদর্শিত হলে সেই ওয়েবসাইটটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্য কি? যদি তুমি দেখো কোনো ওয়েবসাইটে পূর্বে থেকে নির্ধারিত তথ্য প্রদর্শন করে, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীর কোনো কিছু ইনপুট দেওয়ার থাকে না। আর আমি যদি বলি ডাইনামিক ওয়েবসাইটটা কি? যদি কোনো ওয়েবসাইটের আপডেট তথ্য প্রদর্শন করে, যদি কোনো ওয়েবসাইট কি করে? আপডেট তথ্য প্রদর্শন করে, সেটাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। অথবা বলতে পারো যদি কোনো ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে এবং সেখানে ব্যবহারকারীর ইনপুট দেওয়ার মতন কিছু থাকে, সেটাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। তাহলে মূল কথা কি? স্ট্যাটিক এটা হচ্ছে পূর্বের তথ্য প্রদর্শন করে, ডাইনামিক এটা আপডেট তথ্য প্রদর্শন করে। কি বললাম? স্ট্যাটিক আর ডাইনামিকের মূল কথাটা কি মনে রাখবা? এটা হচ্ছে পূর্বে নির্ধারিত যে তথ্য, পূর্বে নির্ধারিত তথ্য সেটা প্রদর্শন করে। আর ডাইনামিক কি করে? ডাইনামিক হচ্ছে আপডেট তথ্য প্রদর্শন করে। ডাইনামিক কি করে? আপডেট তথ্য প্রদর্শন করে। এটা মনে রাখলে তুমি সংজ্ঞাটা বানাইতে পারবা। প্রশ্ন এসেছে স্ট্যাটিক ওয়েবসাইট কি? তুমি বলবা যে ওয়েবসাইট পূর্বে থেকে নির্ধারিত তথ্য প্রদর্শন করে তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক ওয়েবসাইট কি? তাহলে বলবা যে ওয়েবসাইট পূর্বে থেকে নতুন তথ্য বা আপডেট তথ্য প্রদর্শন করে এবং ব্যবহারকারীর ইনপুট দেওয়ার সুযোগ রয়েছে, তাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। ধরে নাও একটা ওয়েবসাইট রয়েছে যেখানে এজ নির্ধারণ
করা যায়। তুমি ওয়েবসাইটে যে তোমার জন্ম তারিখ, মাস এবং দিন দিয়ে দেবা, তাহলে তোমার এখন কত বছর বয়স, কত দিন, কত মাস, সেটা কিন্তু কত ঘন্টা, সেটা কিন্তু তোমাকে দিয়ে দিবে। তাহলে তুমি এখানে তথ্যকে ইনপুট দিতে পারছো, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আসো এখানে তোমাদের এখানে লিখে দেওয়া আছে স্ট্যাটিক ওয়েবসাইট। আমি যা যা বললাম তা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। স্ট্যাটিক ওয়েবসাইট সেটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট সেটা কি ভাইয়া? দেখো লিখে দেওয়া আছে যে সকল ওয়েবসাইট ওয়েব পেজগুলোতে, আচ্ছা আমি বলছি তোমাদের বই লেখা আছে ওয়েব পেজ আর আমি বলছি ওয়েবসাইট, পার্থক্যটা কি রে ভাই? আরে ওই ওয়েব পেজ গুলো মিলেই তো ওয়েবসাইট, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি একই কথা, ওয়েব পেজ হোক আর ওয়েবসাইট হোক, পূর্বে থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে তাকে স্ট্যাটিক বলে। আর ডাইনামিকটা কি? যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে তাকে কি বলে? ডাইনামিক বলে। দেখো স্ট্যাটিক ওয়েবসাইটটা বানাইতে মূলত HTML ভাষা ব্যবহার করা হয়, আর ডাইনামিক ওয়েবসাইট বানাইতে মূলত পিএইচপি, এএসপি, জেএসপি এই টাইপের ভাষাগুলো ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা দেওয়া আছে, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা দেওয়া আছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। নিচে দেখো লেখা আছে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট আবার দুই প্রকার, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিমোট। হ্যাঁ, লোকাল বলতে ধরে নাও কোন একটা কোম্পানি, তাদের নির্দিষ্ট কোন একটা ওয়েবসাইট রয়েছে, সেটা তাদের নিজস্ব সার্ভার রয়েছে, সেই সার্ভার থেকে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলবো লোকাল ওয়েবসাইট, যেটা কিনা আর বাইরের কেউ ব্যবহার করতে পারবে না, ওই কোম্পানি ব্যবহার করবে, ওদের সার্ভার, ওরাই ওই ওয়েবসাইট ব্যবহার করবে শুধুমাত্র। আর রিমোট ওয়েবসাইট তো বুঝতে পারছো, যেটা সারা বিশ্বে জুড়ে ব্যবহার করা যাবে। তুমি একটু পড়ে নিও এখানে লোকাল ওয়েবসাইট। দেখো লেখা আছে যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয়। তাহলে যে ওয়েব পেজগুলো বা যে ওয়েবসাইটগুলো নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয় তাকে লোকাল বলা হয়। আর রিমোট ওয়েবসাইট বলতে দূরবর্তী কোনো কম্পিউটারে বা ওয়েব সার্ভারে, মানে যে www তে সংরক্ষণ করা হয়, সেটাকে আমরা বলি রিমোট ওয়েবসাইট বলা হয়। যদিও সবগুলো ওয়েবসাইট আসলে অন কাইন্ডস অফ রিমোট ওয়েবসাইট। যাই হোক, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের এই যে সুবিধা, মানে কিছু মানে বৈশিষ্ট্যগুলো এখানে দিয়েছে, একটু পড়ে নিও। আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখো ওয়েবসাইটের কাঠামো তোমাকে আমি বলি, তুমি কোন একটা ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে কি পাও? একটা পেজ পাও না? সেই পেজকে আমরা কি বলি? হোম পেজ। আরে বাবা, ধর তুই একটা ওয়েবসাইটে গেলি, প্রথমে একটা পেজ আসবে না? ধরো তোমার কলেজের ওয়েবসাইট, কলেজ, তোমার কলেজের ওয়েবসাইটে গেলা, সে কলেজের ওয়েবসাইটে প্রথমে একটা পেজ দেখায় না? সেখানে কিন্তু দেখো যে লেখা আছে যে তোমাদের প্রিন্সিপাল স্যার সুন্দর একটা ছবি দিয়ে একটা ভাষণ দিয়ে রেখেছে। তারপর নিচে দেখো লেখা আছে যে নোটিশে ক্লিক করলে তুমি নোটিশে যাইতে পারবা। তারপরে দেখো লেখা আছে যে একাডেমিক, হ্যাঁ, তার মানে একাডেমিকে গেলে তুমি সেখানে একাডেমিকের যে কোর্সগুলো আছে তোমাদের কলেজে, সেই কোর্সগুলো শো করবে। তো এই প্রথম যে পেজ, সেই পেজটাকে বলা হয় হোম পেজ। হোম পেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোম পেজ দেখে কিন্তু বোঝা যায় এই ওয়েবসাইটটা আসলে কি ধরনের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা যেটা পড়ছিলাম ওয়েবসাইটের কাঠামো। তো প্রথম যে পেজ, সেই পেজটাকে বলা হয় হোম পেজ। এখন এই হোম পেজ থেকে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, এর আগে আমরা পড়লাম ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। আর এখন পড়ছো হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইট এর এখন তোমরা পড়তেছো হচ্ছে ওয়েবসাইট এর কাঠামোর অংশ। মনে রাখবো, ওয়েবসাইটের কাঠামোর অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে, দেখো আমি বোঝাই, হোম পেজ। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর যে পেজ, সেটাকে আমরা বলি হোম পেজ। হোম পেজ থেকে ধরে নাও তুমি 3টা পেজে গেলা, মানে 3টা পেজে যাওয়া যায়। ওখান থেকে কথার কথা, আরে ভাই 100টা পেজে যাওয়া যেতে পারে, আমি কথার কথা বলছি, 3টা পেজে যাওয়া যেতে পারে। তো হোম পেজ থেকে ধরে নাও পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এই 3টা পেজে যেতে পারবা। তাহলে এটা হচ্ছে হোম পেজ। আর হোম পেজ থেকে যে পেজগুলোতে তুমি যেতে পারবা, সেই পেজগুলোকে আমরা বলছি কি জানো? এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। আর এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় মেন সেকশন। কি বলা হয়? মেন সেকশন। আর ধরে নাও এই মেন সেকশন থেকেও তুমি যদি আরো কোনো জায়গায় যেতে পারো, ধরে নাও এখান থেকে তুমি যেতে পারছো এখানে, এগুলো সব পেজ। এখান থেকে ধরে নাও তুমি একটা পেজে যেতে পারছো, কথার কথা এখান থেকে তুমি 2টা পেজে যেতে পারছো। এবং তার নিচে যদি আরো কোনো সেকশন তৈরি হয়, এগুলোকে আমরা আর কি বলি না? মেন সেকশন বলি না। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে সাবসেকশন। কি বলি বলো তো? সাবসেকশন। তাহলে এগুলোকে কি বলা হয়? সাবসেকশন। সাব সেকশন। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ওয়েবসাইটের এটা কাঠামো, মূল কাঠামো এটাই। প্রথম যে পেজ, সেই পেজটাকে কি বলা হয়? হোম পেজ। আর হোম পেজ থেকে যে পেজগুলোয় যাওয়া যায়,
হোম পেজ থেকে যে পেজগুলো যাওয়া যায় সেগুলোকে আমরা বলি মেন সেকশন, আর এই মেন সেকশন থেকে আবার যেগুলো পেজে যাওয়া যায় সেগুলোকে বলা হয় সাব সেকশন। কি বলা হয়? সাব সেকশন। আসলে হোম পেজের বাংলা তো হোম পেজই, মেন সেকশন, মেন সেকশনের বাংলা কি জানো? মেন সেকশনের বাংলা হচ্ছে মূলধারার পেজ। তাহলে কি হলো? প্রথমে হচ্ছে হোম পেজ, হোম পেজ, তারপর হচ্ছে মূল ধারার পেজ। কি বললাম? মূল ধারার পেজ, মূল ধারার পেজ, মূল ধারার পেজ। আর তারপরে কি? সাবসেকশন। সাবসেকশন মানে হচ্ছে উপধারার পেজ। কি বললাম? উপধারার পেজ। তাহলে এই তিনটা অংশ। তাহলে ওয়েবসাইটের কাঠামোর অংশ কয়টা? ওয়েবসাইটের কাঠামোর অংশ তিনটা। একটা হচ্ছে হোম পেজ, প্রথম যে পেজ ওয়েবসাইটে ঢোকার পর, তারপরে 2 নাম্বার হচ্ছে মূলধারার পেজ। সেই হোম পেজ থেকে যে পেজগুলো যাওয়া যাবে সেগুলোকে আমরা মেন সেকশন বা বাংলায় আমরা মূলধারার পেজ বলি। আর মেন সেকশন থেকে যে পেজগুলো যাওয়া যাবে সেগুলোকে আমরা সাব সেকশন বা উপধারার পেজ বলি। ঠিক আছে? উপধারার পেজ বলি। দেখো তোমাদের থিওরি কিন্তু আজকে শেষ করে দিচ্ছি অধ্যায়ের, কারণ তোমরা জানো তোমাদের কয়দিন পর পরীক্ষা। সো আমি এই যে এখানে লেখা আছে মূল পেজ, মূলধারার পেজ, নিচে আরো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো, এই যে এখানে লিখে দেওয়া আছে, প্রথমে যে পেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে হোম পেজ, তারপর এখান থেকে যে পেজগুলো যাওয়া যাবে সেগুলো হচ্ছে মেন সেকশন, আর মেন সেকশন থেকে যেগুলো যাওয়া যাবে সেগুলো সব কি বলতো? সাব সেকশন। গেল। আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট টপিক এসেছি, এবং তোমাদের আরো একটা কথা বলে দিই, 100% আমি অপেক্ষা করছিলাম এই টপিকটার জন্য এতক্ষণ ধরে, বুঝলা? আমি কিন্তু সারাদিনে অফলাইনে 9টা 10টা ক্লাস নিয়ে ফেলেছি, তারপরেও আমি অপেক্ষা করছিলাম। আবার এই যে রাত 1টা 1:30 বেজে গেছে, এখনো পর্যন্ত তোমাদের ক্লাস নিচ্ছি, আমি অপেক্ষা করছিলাম এই টপিকটার জন্য। 100% ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে, আসবে। যদি না আসে তোমাদের ভাইয়া বিয়ে করবে না, যাও, আর বিয়ে করবে না তোমাদের ভাইয়া। আসবে। সেটা কি? ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। একটু গুলায় ফেলো না তো ভাইয়া, গুলায় ফেলো না, আমি তোমাকে বলি। ওয়েবসাইট কয় প্রকার? 2 প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। কিছুক্ষণ আগে পড়লা। স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? যে ওয়েবসাইটে পূর্বে থেকে নির্ধারিত কোনো তথ্য প্রদর্শন করে, নতুন কোনো আপডেট তথ্য প্রদর্শন করে না, সেটা হচ্ছে স্ট্যাটিক। ডাইনামিক কোনটা? যে ওয়েবসাইটে নতুন নতুন তথ্য প্রদর্শন করে বা আপডেট তথ্য প্রদর্শন করে বা ব্যবহারকারীর তথ্য ইনপুট দেওয়ার ক্ষমতা রয়েছে, সুযোগ রয়েছে, সেটাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। এটা ছিল ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ 2 প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। হ্যাঁ, এরপরে আমরা পড়লাম হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর অংশ। ওয়েবসাইটের কাঠামোর অংশ কয়টা? 3টা। একটা হচ্ছে হোম পেজ, ওয়েবসাইটে ঢোকার পর যে পেজ পাওয়া যায় সেটাকে বলা হয় হোম পেজ। তারপর হচ্ছে মূলধারার পেজ, সেই হোম পেজ থেকে যে পেজগুলোতে যেতে পারবা এক ধাপে সেগুলোকে আমরা বলি হচ্ছে মেন সেকশন বা মূলধারার পেজ। আর ওই মেন সেকশন থেকে যেগুলো আবার যেতে পারবা সেগুলোকে বলা হয় সাব সেকশন। কি বলা হয় বলতো? সাব সেকশন বা উপধারার পেজ। আর এখন পড়তেছে হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। এটা পরীক্ষা আসবে। তাহলে কি বলতো টপিকটার নাম? টপিকটার নাম হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। কাঠামোর প্রকারভেদ। পরীক্ষা এটা 100% আসবে ইনশাআল্লাহ। তো একটু শোনো, মন দিয়ে শোনো। ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ কয় প্রকার? মূলত ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ মূলত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ কয় প্রকার? 4 প্রকার। সে 4 প্রকার কি কি? নাম্বার 1 সেটা হচ্ছে ট্রি কাঠামো। কি বললাম? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটা হচ্ছে একটা। 2 নাম্বার কাঠামো কি? 2 নাম্বার তোমাদের হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। নেটওয়ার্ক 2টা করে নাম কিন্তু দেখো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। 3 নাম্বার তোমাদের হচ্ছে কি বলতো? ওই যে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। পরীক্ষা কিন্তু এটা এমসিকিউ আকারও আসবে, প্লাস তোমাদের গ নাম্বারে আসবে। দ্বারা আমি বোঝাচ্ছি কিভাবে। সিকোয়েন্সিয়াল, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। একটু বানানগুলো একটু বুঝে নিও, আমি একটু ভুলভাল লিখছি মনে হয়। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল বই থেকে পড়ে নিও। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে লিখে দিই এটা। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল বানান তো আমি মুখে বলছি যদিও, বা সিকোয়েন্সিয়াল, সিকুএনসিআল। আর লাস্টেরটা হচ্ছে হাইব্রিড কাঠামো। কি বলতো ভাইয়া? হাইব্রিড কাঠামো। আমাদের লাস্টের টপিক আজকে ক্লাসের, আর সামান্য সময়। দেখো তাহলে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ 4 প্রকার। ওয়েবসাইট 2 প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক।
আর স্থানের উপর ভিত্তি করে লোকাল আর যে রিমোট, ওইটা একটু পড়ে নিও। ওয়েবসাইটের কাঠামোর অংশ তিনটা: হোম পেজ, মেন সেকশন, সাবসেকশন। মানে হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। আর ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, ওটা ছিল কাঠামোর অংশ। ওয়েবসাইটের কাঠামোর অংশ তিনটা: হোম পেজ, মেন সেকশন, সাবসেকশন। আর ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ কয়টা? ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে, বলো আমার সাথে, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। বলো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এই যেখানে লেখা আছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। তারপরে কি বলতো? তারপরে হচ্ছে নেটওয়ার্ক বা লিনিয়ার কাঠামো। তারপরে কি বললাম? নেটওয়ার্ক বা লিনিয়ার ওয়েব লিঙ্কড কাঠামো। তারপর হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। আর এটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। প্রতি বছর এখান থেকে পরীক্ষা আসে, তোমাদেরকে একটু বুঝাই আমি তোমাদেরকে, হ্যাঁ, মন দিয়ে শোনো। ধরো একটা একটা করে বুঝাই। প্রথমে হচ্ছে ট্রি কাঠামো নিয়ে কথা বলি। দেখো, ধরে নাও এটা একটা পেজ। সে পেজ থেকে আমি কি করছি? আরো 3টা পেজে গেলাম, এবং সেই পেজ থেকে আমি আরো 2টা পেজে গেলাম। ধরো এখানে একটা পেজে গেলাম, এখানে ধরো 2টা পেজে গেলাম, এখান থেকে ধরো আরো একটা পেজে গেলাম। আচ্ছা, এই কাঠামোটা, মানে এগুলো সব কিন্তু পেজ, এগুলো সব পেজ। এই হোম পেজ থেকে 3টা পেজে যেতে পারবো, এখান থেকে আরো অনেকগুলো পেজে যেতে পারবো। তো এটা একটা, দেখো, মনে হচ্ছে না একটা গাছের কি হয়, একটা গাছের যেমন অনেক শাখা প্রশাখা থাকে, তো এটারও মনে হচ্ছে অনেক শাখা প্রশাখা। তো যেহেতু অনেক শাখা প্রশাখা রয়েছে, সেই দিকটা বিবেচনা করে এটার নাম হচ্ছে ট্রি কাঠামো। কি বলো তো ভাইয়া? ট্রি কাঠামো। এই যেখানে রয়েছে, একটু পড়াশোনা করে নাও। দেখো, যে এই পেজ থেকে এই 3টা পেজে গেল, সেখান থেকে আবার 2টা করে গেল, এই যে এখান থেকে 2টা আসলো, এখান থেকে এটা আসলো, এখান থেকে এটা আসলো। তো এই যে এটা গাছের শাখা প্রশাখার মতন, তাই এটার নাম কি বলতো? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। বৈশিষ্ট্যগুলো পড়বা। এটা হচ্ছে হোম পেজ, মেনু বা সাব মেনু বা অন্যান্য পেজ থাকে। এটা কিন্তু প্রথম হোম পেজ প্রবেশ করে, অর্থাৎ হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো। এটা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু এমসিকিউ, যে নিচের কোন কাঠামোটি হচ্ছে ওয়েব পেজ নির্ভর, হোম পেজ নির্ভর। মানে হোম পেজ দেখে বোঝা যায় যে এটা ওয়েবসাইটটা কিসের আসলে। তো হোম পেজ নির্ভর কাঠামো, তাহলে এটা হচ্ছে ট্রি কাঠামো, এটা হচ্ছে হোম পেজ নির্ভর কাঠামো। ঠিক আছে? তো এটার বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। দেখো, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো, এটা কি গাছের শাখা প্রশাখার মতন না? এখান থেকে 2টা, সেখান থেকে আবার 2টা ফাংড়ি বের হয়েছে, এটাও তাই। এখান থেকে যে দিক গেছে, দিক গেছে, সেখান থেকে আবার এদিক গেছে, ফাংড়ির মতন বের হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ট্রি কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। চলো আমরা পরেরটা পড়ি। এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, তাই না? সরি, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। আমি এটা তোমাদেরকে একটু বুঝাই। ধরে নাও যদি এরকম হয়, নেটওয়ার্কটা কেমন একটু আমি তোমাদেরকে এঁকে বোঝাই। ধরো যে এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। একটা ওয়েবসাইটে ধরে নাও এরকম 4টা পেজ আছে, কথার কথা। এখন এই পেজ থেকে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা কত নাম্বার? 4 নাম্বার। আমি এই পেজ থেকে এই পেজে যেতে পারছি, এই পেজ থেকে এই পেজে যেতে পারছি, আবার এই পেজ থেকে এই পেজে যেতে পারছি। তাহলে কি ঘটনাটা ঘটলো? আমরা 1 নাম্বার পেজ থেকে আমি বাকি 3টা পেজে যেতে পারলাম। আবার এই 2 নাম্বার থেকে আমি 1 নাম্বারে যেতে পারছি, 2 নাম্বার থেকে আমি 4 নাম্বারে যেতে পারছি, 2 নাম্বার থেকে আমি 3 নাম্বারে যেতে পারছি। তাহলে 2 থেকে মোট তো 4টা, তার মধ্যে এই বেটা আর বাকি 3টার কাছে যেতে পারছে। আবার ধরুন এই 4 নাম্বার কি করতে পারছে? 2 নাম্বারের কাছে যেতে পারছে, 4 নাম্বার 1 নাম্বারের কাছে যেতে পারছে, 4 নাম্বারে 3 নাম্বারের কাছে যেতে পারছে। আবার ধরুন এই 3 নাম্বার কি করতে পারছে? এর কাছে যেতে পারছে, এর কাছে যেতে পারছে, 3 নাম্বার এর কাছে যেতে পারছে। তাহলে সব মিলিয়ে কে দাঁড়ালো? মানে ব্যাপারটা এরকম, এই পেজটা বাকি 3টা পেজের কাছে যেতে পারে একবারে। আবার এই পেজটা অন্যান্য যতগুলা পেজ আছে সবগুলা পেজের কাছে যেতে পারে। আবার এই পেজটা আর যে বাকি 3টা পেজ রয়েছে তাদের কাছে যেতে পারে। তার মানে প্রত্যেকটা পেজ অন্যান্য সকল পেজের সাথে সংযুক্ত। ধরুন 10টা যদি পেজ থাকে, 1 নাম্বার পেজ বাকি 9টা পেজের সাথে সংযুক্ত, 2 নাম্বার পেজ ওই 2 বাদ দিয়ে বাকি যে 9টা হচ্ছে 1 থেকে শুরু করে সবগুলো পেজের সাথে সংযুক্ত। অর্থাৎ আমি পরিষ্কার করে বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না। অর্থাৎ এই 3 নাম্বার পেজ থেকে আমি অন্যান্য সকল পেজে যেতে পারছি, আবার 4 নাম্বার থেকে আমি অন্য সবগুলোতে যেতে পারছি। এই ধরনের কাঠামোটাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো। কি বলা হয়? নেটওয়ার্ক কাঠামো। তোমার নেটওয়ার্ক কাঠামো গেল। নেটওয়ার্কে কি হয়? প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। আমি যেটা বুঝালাম, ধরে নাও যদি কয়টা পেজ দিলাম? 3টা। 1 নাম্বার এর সাথে সম্পর্কিত, মানে 1 থেকে এই 2টায় যাওয়া যাবে। আবার এখান থেকে এটাতে আসা যাবে, এটাতে আসা যাবে। আবার ধরে নাও এখান থেকে এটাতেও যাওয়া যাবে, এটাতেও যাবে। মানে সবগুলোর সাথে যদি কানেক্টেড থাকে সেটাকে আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো বলে। একটু বই থেকে পড়ে নিয়ে, সম্ভবত আমি ছবি তুলতে ভুলে গেছি। তারপর হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এটা কিন্তু পরীক্ষা অসংখ্যবার আসে। ঠিক আছে? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, এটার কাহিনীটা কি তোমাদেরকে একটু বুঝাই। তোমরা কি কখনো ফেসবুক আইডি খুলেছো? ধরে নাও তোমাকে প্রথমে একটা ফোন নাম্বার দিতে হচ্ছে, তারপর তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর তোমাকে তোমার
আইডির নাম লিখতে হচ্ছে, তারপরে তোমার ধরে নাও জিমেল অ্যাড করতে হচ্ছে। তো এই যে একটার পর একটা, একসাথে কিন্তু সবগুলো না, একটার পর একটা ধারাবাহিক বাই স্টেপ বাই স্টেপ। তো এই যে একটার পর একটা ধারাবাহিকভাবে যে কাঠামোটা, অর্থাৎ এটা ক্রমান্বয়ে যে কাঠামোটা, এটার পর এটা, তারপরে এটা, তারপরে এটা, তুমি এখান থেকে আবার এখানে যেতে পারবা, এখান থেকে এখানে যেতে পারবা, এখান থেকে এখানে যেতে পারবা, এই টাইপের যে কাঠামোগুলা, এগুলোকে আসলে লিনিয়ার না, এটা এক লাইনের মতন লাগছে না, এগুলোকে আমরা কি বলি বলতো, লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল লিনিয়ার কাঠামো বলি আমরা, ঠিক আছে, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলি। আমি যদি একটু বড় করে বোঝাই, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ধরে নাও আমি এখানে দেখাই কাঠামোগুলো আরেকবার, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তুমি ইচ্ছা করলে এই পেজ থেকে এই পেজে একবারে যেতে পারতেছো না, এই পেজটাকে ক্রস করে এখানে আসতে হচ্ছে, তারপরে এখানে আসতে হচ্ছে, তারপরে এখানে আসতে হচ্ছে। এবং এটা কিন্তু আমরা কি বলি বলতো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এই কাঠামোগুলোতে কি হয়, এই কাঠামোগুলোতে দেখা যায় যে নেক্সট লেখা আছে, এটা ধরো নেক্সট লেখা আছে, তারপরে এখানে প্রিভিয়াস প্রিভিয়াস লেখা আছে, আবার ধরুন এখানে নেক্সট লেখা আছে। তার মানে তুমি যদি এখানে নেক্সটে ক্লিক করো তোমাকে এখানে নিয়ে যাবে, আবার এখানে নেক্সট ক্লিক করো এখানে নিয়ে যাবে, আবার তুমি যদি এখানে প্রিভিয়াসে ক্লিক করো তাহলে তোমাকে ওখানে নিয়ে যাচ্ছে। আবার লেখা থাকে হচ্ছে লাস্ট, লাস্ট ধরুন লাস্টে ক্লিক করলে তোমাকে লাস্ট পেজে নিয়ে চলে আসলো। আবার এখানে লেখা আছে ফার্স্ট, তুমি ফার্স্টে ক্লিক করলে তোমাকে ফার্স্ট পেজে নিয়ে চলে গেল। তো দেখো এই যে কাঠামো, এরকম সিরিয়াল যে কাঠামো, এই ধরনের কাঠামোগুলোকে আমরা কি বলি বলতো, এই ধরনের কাঠামোগুলোকে আমরা বলি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এবং তোমরা একটু বই থেকে পড়ে নিও, একটু দেখো, আমি এখানে দেখাই, দেখো এই পেজ 1 থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার উল্টা দিকেও আসছে, হ্যাঁ, আবার এখান থেকে হোম পেজ থেকে এখান থেকে এই যে 1-এ যাচ্ছে, 2-এ যাচ্ছে, 3-এ যাচ্ছে, আবার এখান থেকে হোমে আসছে। তো একটা লুপের মতন তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ধারাবাহিক ভাবে। তো এই টাইপের কাঠামোগুলোকে আমরা কি বলি বলতো, এই টাইপের কাঠামোগুলোকে আমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলি। আজকের ক্লাসে একদম শেষ প্রান্তে এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে, কি হইলো রে এটা, দাঁড়াও, ও রে বাবা, এটা অনেক মোটা হয়ে গেছিল, তো কমাই দিলাম। দেখো তোমাদের এবার একদম লাস্টের অংশ, সেটা পড়লে হয়ে যাবে। কাঠামো তো মোট পড়লা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার পড়লা? 4 প্রকার। বই থেকে একটু রিডিং দেওয়া যাবে না? পরীক্ষা কিন্তু এটা আসবে, পরীক্ষায় আমি বলে দিচ্ছি, আসবে মানে আসবে, আসবে মানে আসবে। ধরো না, এবার তোমাদের আমি যে কাঠামোটা দেখাবো লাস্টেরটা, সেটা হচ্ছে কি বলতো, হাইব্রিড কাঠামো। কি কাঠামো? হাইব্রিড কাঠামো, হাইব্রিড কাঠামো। লাস্টেরটা হচ্ছে হাইব্রিড কাঠামো, হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামোটা কেমন একটু বুঝাই তোমাকে। ধরো না, এটা একটা পেজ, এখান থেকে আমি 2টা পেজে গেলাম, সেখান থেকে আমি আরো 2টা পেজে গেলাম, ধরো না এখানে গেলাম আর এখানে গেলাম। এখন খেয়াল করো, এখান থেকে কি হয়েছে, এদিক চলে গেল, এদিক চলে গেল, এদিক চলে গেল, আবার ফেরত আসা যায়, ফেরত আসা যায়। তোমার মনে কি বলছে বলো তো, তোমার মনে এই কথাটা বলছে কিনা জানি না। তোমার মনে যদি না বলে তাহলে তোমার মনে নাই, মনে হচ্ছে না এই অংশটা একটা কাঠামো, এই অংশটা অনেকটা ট্রি কাঠামো, শাখা প্রশাখার মতন ছড়িয়ে যাচ্ছিল। আবার এই অংশটা দেখে তোমার কি মনে হচ্ছে, এই অংশটা দেখে তোমার মনে হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, তাই না? এই যে একটার পর একটা, এখানে নেক্সটে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে আবার এখানে নিয়ে আসবে, এভাবে একটার পর একটা সাজানো। তাহলে এখানে এতটুকু হচ্ছে ট্রি কাঠামো, আর এতটুকু আবার হচ্ছে লিনিয়ার কাঠামো, লিনিয়ার। তো এইরকম তোমরা যদি দেখো যে একাধিক কাঠামো একসাথে মিশ্রিত অবস্থায় রয়েছে, সেটাকে আমরা কি বলি? একাধিক কাঠামো একসাথে মিশ্রিত অবস্থায় থাকলে সেটাকে আমরা হাইব্রিড কাঠামো বলি। হাইব্রিড মানে তো বোঝোই, তাই না? ভেজাল, মিশ্রণ। তো এগুলোর এই যে সুবিধা অসুবিধা, এই যে যেমন www.google.com, এখানে কি করা হয়েছে, এখানে হাইব্রিড কাঠামো ব্যবহার করা হয়েছে। তো এগুলো কি বই থেকে তোমরা রিডিং দিতে পারবা না? অবশ্যই পারবা। এখন তোমাদের আসে সংজ্ঞা। সংজ্ঞা আসো, প্রথমে আমি একটা একটা করে বলি। তোমাদের প্রথমে বলি হচ্ছে, কই স্লাইডটা কই, এই যে একটা একটা করে বলি। হ্যাঁ, প্রথম সংজ্ঞাটা হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো কাকে বলে আমি লিখছি না, তোমরা বই থেকে পড়ে নিও। যে কাঠামোতে ওয়েব পেজগুলো গাছের শাখা প্রশাখার মতন সাজানো থাকে, এই যে গাছের শাখা প্রশাখার মতন সাজানো থাকে, তাকে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। গেল? আমার কথা শুনেও লিখতে পারো। কি বললাম? যে কাঠামোতে ওয়েব পেজগুলো, এই যে কাঠামোতে পেজগুলো গাছের শাখা প্রশাখার মতন সাজানো থাকে, তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। পরীক্ষা কিন্তু এখান থেকে আসবে কোশ্চেন, বলে দিচ্ছি। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ সংযুক্ত না, তাহলে বলবা যে কাঠামোতে ওয়েব পেজগুলো প্রত্যেকটির সাথে লিঙ্কড বা সংযুক্ত। কি বললাম? যে কাঠামোতে
যদি একটা ওয়েবসাইটে 10টা পেজ থাকে, 10টা পেজ যদি 10টা পেজের সাথে কানেক্টেড থাকে, 1 নাম্বার পেজ থেকে বাকি সবগুলা পেজে যাওয়া যায়, তাহলে ভদ্র ভাষায় এভাবে বলবা যে কাঠামোতে ওয়েব পেজগুলো প্রত্যেকটি ওয়েব পেজের সাথে সংযুক্ত থাকে তাকে হচ্ছে ওয়েব লিঙ্ক নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলে। আরেকবার স্পষ্ট করে বলি শোনো, যে কাঠামোতে ওয়েব পেজগুলো প্রত্যেকটির সাথে সংযুক্ত থাকে তাকে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বলে। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কি? যে কাঠামোতে ওয়েব পেজগুলো ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সাজানো থাকে, পরের স্লাইডে দেখালাম, ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সাজানো থাকে, মিশাই দিয়েছি না? আচ্ছা, এখানে দেখে বুঝতে পারবা যে ধারাবাহিকভাবে এখান থেকে এটা থেকে এটা, এখান থেকে এখানে কিন্তু ডাইরেক্ট যেতে পারতেছো না তুমি, এই যে খেয়াল করো, ডাইরেক্ট যেতে পারছো না, তোমাকে হয় এখান থেকে এখানে যেতে হবে, সেখান থেকে ব্যাক করতে হবে। তো এই ধরনের, এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাঠামোতে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই টাইপের কথাগুলা কি থাকে, উল্লেখ থাকে। একটু মাথায় রাখবে এটা কোন কাঠামোতে, এটা হচ্ছে ওই যে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোতে, এবং লাস্ট হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এটা কি ভাইয়া বললাম, যদি একাধিক কাঠামো একসাথে মিক্স আপ হয়ে থাকে সেটাকে আমরা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলি। যেমন একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই জায়গাটা তোমরা যদি একটু খেয়াল করো মনে হচ্ছে এটা একটা ট্রি কাঠামো, আবার এই জায়গাটা, এই নিচের অংশটা যদি খেয়াল করো মনে হচ্ছে এটা একটা নেট, কি যে বলে ওয়েব, কি যে বলে সিরি, নাম কি ওটার ভুলে গেলাম, সেটা হচ্ছে কি গো, হ্যাঁ সরি, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। তাহলে যেটা বলছিলাম, তোমার এই এতটুক দেখে কি মনে হচ্ছে, এতটুক দেখে মনে হচ্ছে ট্রি কাঠামো, গাছের শাখা প্রশাখা, আবার এতটুক দেখে তোমার মনে হচ্ছে যে এটা একটা লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো। তাহলে একাধিক কাঠামোর মিশ্রণ, এই ধরনের কাঠামোগুলোকে আমরা কি বলি, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। দেখো, এক ক্লাসে তোমাদের থিওরি শেষ, এক ক্লাসে থিওরি একদম শেষ করে দিলাম, আগামী ক্লাস থেকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু, অর্থাৎ তোমাদের কি শুরু বলতো, ওই যে HTML এর HTML আছে না, সেই HTML কি বলতো তোমাদের শুরু। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, আশা করি পুরো ক্লাসটা দেখবা, অনেক বোরিং ক্লাস ছিল তাই না? একটু বোরিং লাগতে পারে, আমি তোমাদের বই থেকে থেকে পড়ালাম, তাই আমি সাধারণত এইভাবে পড়াই না, আমি পুরোটা লিখে পড়াই, সময় বাঁচানোর জন্য বই থেকে একটু পড়ালাম। এবং পুরো অংশটা, ক্লাসটা করার পর পুরো অংশটা নোট করবা, নোট করে বইটা পড়ে পড়ে হাইলাইটার দিয়ে দাগাবা। এখনো যে কয়টা সময় রয়েছে, যে কয়টা দিন সময় রয়েছে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমার পরিশ্রম কোনোদিন ব্যর্থ যাবে না। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।